আমরা এখন নিট 2021-এর সাজেশন সংক্রান্ত দ্বিতীয় লেসনে যাচ্ছি। আমাদের টপিক হলো মডার্ন ফিজিক্স এবং মডার্ন ফিজিক্সের নন ইলেকট্রনিক্স পোর্শন, অর্থাৎ ইলেকট্রনিক্স ছাড়া বাকি অংশ। সেখানে আমরা গত লেসনেও যে টপিক পড়েছিলাম তার উপরেই আরও কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। মূলত বলছে এখানে প্রবলেম নাম্বার 35-এ দেখা যাচ্ছে দি ব্রগলি ওয়েভলেন্থ অফ অ্যান ইলেকট্রন ইন দ্য nth বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ lambda n অ্যান্ড দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ jn। দেখো, দি ব্রগলি ওয়েভলেন্থ lambda n, nth অরবিটে যদি দি ব্রগলি ওয়েভলেন্থের কথা জানি আমরা, তাহলে n সংখ্যক ওয়েভ আটে যদি ধরে নিই, তাহলে দি ব্রগলি হাইপোথিসিস থেকে কিন্তু আমরা বোরস তত্ত্ব পেতে পারি। সেখান থেকে বলছি এনতম অরবিটে রেডিয়াস যদি আর এন হয়, তাহলে তার পরিধি বা পেরিফেরি হলো 2π r n সমান n lambda n। তাই lambda n সমান 2π r n বাই n। এইখানে আমরা আর এনের মানটা বসিয়ে দিতে পারি। দেখো, এখানে 2π বাই n ইন্টু আর এনের মান হয় 0.53 ইন্টু n স্কোয়ার বাই জেড। তার মানে কত থাকলো তোমার 2π ইন্টু 0.53 ইন্টু এন বাই জেড। একটা এন কিন্তু কেটে গেল। এবার দেখো, জে এর মানটা যদি আমরা বের করতে যাই, ভি এর মান হলো কত, c/137 ইন্টু জেড বাই এন। আর এর মান ওই একই রকম 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড। তাহলে সেখান থেকে দেখো একটা এন কিন্তু কেটে যাচ্ছে, তাহলে জে এন ইজ প্রপোর্শনাল টু, দেখো এনই চলে আসছে এখানে দেখো c/137 ইন্টু জেড বাই এন, আর এইখানে হলো 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড। তো জে এন ইজ প্রপোর্শনাল টু এন। আবার এদিকে আমরা দেখেছি লামডা এন ইজ অলসো প্রপোর্শনাল টু এন। তাহলে এইখান থেকে তুলনা করলে আমরা বলতে পারি জে এন ইজ প্রপোর্শনাল টু লামডা এন। সুতরাং ফার্স্ট অপশান এ হলো কারেক্ট অপশান। সুতরাং 35-এর আনসার হলো এ। নেক্সট কোশ্চেনে আমরা যাওয়ার চেষ্টা করছি। কি বলছে দেখো, নেক্সট কোশ্চেনে বলছে এ আলফা পার্টিকেল অ্যাক্সিলারেটেড থ্রু ভি ভোল্ট। একটা আলফা পার্টিকেলকে অ্যাক্সিলারেট করেছি ভি ভোল্টে, ইজ ফায়ার টুয়ার্ডস এ নিউক্লিয়াস অ্যান্ড ইটস ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ ইজ আর। দেখো, আলফা পার্টিকেলের তাহলে কিছুটা কাইনেটিক এনার্জি ছিল, এবং যখন সেটা নিউক্লিয়াসের কাছে গিয়ে স্টপ হয়ে গেছে, তার মানে সেটা পুরোটাই পোটেন্সিয়াল এনার্জিতে কনভার্টেড হয়েছে। এবার সেই নিউক্লিয়াসের ক্ষেত্রে পোটেন্সিয়াল এনার্জি যখন পুরো কাইনেটিক এনার্জিটাই পোটেন্সিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে গেছে, তখন তো আর অ্যাপ্রোচ করতে পারবে না। তাহলে আলফা পার্টিকেলের চার্জ কতটা, দুটো ইলেকট্রনের চার্জের সঙ্গে সমান ভি ভোল্টে অ্যাক্সিলারেট করলে তার যে কাইনেটিক এনার্জি 2eV হয়, 2eV ইলেকট্রন ভোল্ট এতটা, 2 ইলেকট্রন ভোল্ট। যদি ভি পোটেন্সিয়ালে হয় ভি ভোল্টে, তাহলে 2eV হলো। ইভি তোমার এখানে হচ্ছে, তাহলে 2eV পরিমাণ এনার্জি, কাইনেটিক এনার্জি সে পেয়েছে। যখন নিউক্লিয়াসের কাছে আর দূরত্বে যাবে, তার পোটেন্সিয়াল এনার্জি হয়ে যাবে z² বাই আর। তাহলে দেখো, এই দুটো তার মানে সেক্ষেত্রে সমান ছিল যদি আর দূরত্বে যায়। এবার বলছি ইফে প্রোটন ইজ অ্যাক্সিলারেটেড থ্রু সেম পোটেন্সিয়াল, তাহলে প্রোটনের এনার্জি কত হবে, প্রোটনের চার্জ হলো ই, ভি পোটেন্সিয়াল এনার্জি ইভি সমান সমান কী হবে, z²। দেখো, এইখানে কিন্তু আরেকটা ব্যাপার ছিল, z² শুধু না, জেড পোটেন্সিয়াল এনার্জি মানে Q1 Q2 বাই আর। তাহলে এখানে কিন্তু 2e হতো, তার মানে 2z² বাই আর। আর এখানে হলো z² বাই এক্স। দেখো, এখন যদি তুমি ভাগ করে দাও, তাহলে বাম পক্ষে থাকছে 2, এইখানে দেখো 2z² বাই আর ইন্টু এক্স বাই z²। তার মানে 2x বাই আর সমান 2, তাহলে 2r সমান 2x। সুতরাং এখানে x সমান আর, সুতরাং যে দূরত্বে অ্যাপ্রোচ করবে সেটা x সমান সমান আর। সুতরাং এ কারেক্ট আনসার। সুতরাং 36-এর এ হলো কারেক্ট আনসার। দেখো, যে এনার্জি হয় Q1 Q2 বাই আর পোটেন্সিয়াল এনার্জি, কিন্তু এখানে আলফা পার্টিকেল অ্যাপ্রোচ করছে, তার এনার্জি যদি হয় নিউক্লিয়াসের চার্জ জেডি হলে জেডি ইন্টু 2e বাই আর হওয়া উচিত। কিন্তু যখন প্রোটন যাচ্ছে তার চার্জ শুধু ই, তাহলে এখানে কিন্তু উপরে Q1 Q2টা z² হচ্ছে সেকেন্ড ক্ষেত্রে, তাই ক্যালকুলেশনে এক্স সমান আর এলো। নেক্সট প্রবলেমে আমরা যাওয়ার চেষ্টা করছি। দেখা যাক এখানে কি সংক্রান্ত প্রবলেম আছে, প্রথমে আমরা ভালো করে দেখি।
এইখানে দেখো যেটা বলছে যে অ্যাকর্ডিং টু আইনস্টাইনস ফটো ইলেকট্রিক ইকুয়েশন, তার মানে ফটো ইলেকট্রিক এফেক্টের কোশ্চেন। দ্য গ্র্যাফ, এখানে গ্র্যাফ সংক্রান্ত ব্যাপারে বলেছে তোমাকে। দ্য গ্র্যাফ অফ কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রন এমিটেড ফ্রম দ্য মেটাল ভার্সেস দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন গিভস এ স্ট্রেট লাইন গ্র্যাফ। কী কী বলছে? কাইনেটিক এনার্জি, দেখো কাইনেটিক এনার্জি ই সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো বা ফাই জিরো। তাহলে এটা স্ট্রেট লাইন গ্র্যাফ দেবে, বুঝতেই পারছো ই আর নিউ এর মধ্যে। ও স্লোপ অফ দ্য কার্ভ, দেখো ই ভার্সেস যদি আমি নিউ কার্ভটা নিই তাহলে স্লোপ অফ দ্য কার্ভ এইচ। ডিপেন্ডস অন দ্য ইন্টেন্সিটি অফ রেডিয়েশন, কখনোই নয়। নিউ এর উপর নির্ভর করছে, কিন্তু স্লোপ শুধু এইচ, কারোর উপর নির্ভর করছে না। ডিপেন্ডস অন দ্য নেচার অফ মেটাল অ্যান্ড অলসো অন দ্য ইন্টেন্সিটি অফ রেডিয়েশন, তাও তো নয়। ইজ সেম ফর অল মেটালস, ইয়েস। এইচ তো কনস্ট্যান্ট, সুতরাং এর যদি স্লোপ দেখো ওয়াই সমান এম এক্স প্লাস সি এইরকম হয়, তাহলে এইখানে এক্স মানে এম মিউ, তাহলে ই সমান এম মিউ প্লাস সি, তাহলে এম ইকুয়ালস টু এইচ। স্লোপ অফ দ্য কার্ভ ইজ এইচ অনলি হুইচ ইজ এ কনস্ট্যান্ট। তাহলে ইজ সেম ফর অল মেটালস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট রেডিয়েশন, অবশ্যই, কারণ স্লোপ অফ দ্য কার্ভ ইজ এইচ। সো সি ইজ দ্য কারেক্ট আনসার। ডিপেন্ডস অন দ্য নেচার অফ মেটাল, তার উপর নির্ভরই করছে না। এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সুতরাং এইচ হচ্ছে কনস্ট্যান্ট, সুতরাং স্লোপ ইজ কনস্ট্যান্ট হেয়ার। সুতরাং এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, তাহলে স্লোপ হয়ে গেল আমাদের এখানে কিন্তু কনস্ট্যান্ট। সুতরাং আমাদের কারেক্ট আনসার হলো is same for all metals and independent of the intensity of incident radiation. So the answer is 37C. This is the correct answer here. Next question আসা যাক, প্রবলেম নাম্বার 38 এর। প্রবলেম নাম্বার 38 কি বলে সেইটা দেখা যাক। প্রবলেম নাম্বার 38 বলছে কি সংক্রান্ত? প্রথমে দেখি ফটো ইলেকট্রিক এফেক্ট সংক্রান্ত। ইন এ ফটো ইলেকট্রিক সেল উইথ এক্সাইটিং ওয়েভলেন্থ লামডা ওয়েভলেন্থের আলো ফেলেছি ফটো ইলেকট্রিক সেলে। দ্য ফাস্টেস্ট ইলেকট্রন হ্যাজ স্পিড ভি। দেখো যদি আমরা আইনস্টাইনের সমীকরণ লিখে ফেলতে পারি, তা দেখো টোটাল এনার্জি যেটা ফোটন ক্যারি করেছিল এইচ সি বাই লামডা সমান 50 প্লাস হাফ এম ভি স্কোয়ার। ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, ফাস্টেস্ট ইলেকট্রনের স্পিড ভি, সুতরাং কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। ইফ দ্য এক্সাইটিং পোটেন্সিয়াল চেঞ্জ টু লামডা বাই 4, তার মানে এইচ সি বাই লামডা বাই 4, মানে 4 এইচ সি বাই লামডা, দ্য স্পিড অফ ফাস্টেস্ট ইলেকট্রন উইল বি, দেখো 50 প্লাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার। তাহলে এটা কী হলো? দিস ইজ 4 এইচ সি বাই লামডা। তা দুটো ইকুয়েশনের মধ্যে কোনো কম্পেয়ার করতে গেলে আগের ইকুয়েশনটাকে আমরা 4 দিয়ে গুণ করে দিই, তাহলে খুব সুবিধে হয়ে যায়। তাহলে দেখো এইখানে আমাদের এইটা ছিল, তাহলে আগেরটা যদি আমার এই রকম একটা কম্প্যারিজন কিন্তু চলে আসছে 4 এইচ সি বাই লামডা, তাহলে এটা 450 আর 4 হাফ এম ভি স্কোয়ার, এটা হাফ এম ভি স্কোয়ার। এই রকম একটা কম্প্যারিজন চলে আসছে। তুমি এটাও লিখতে পারতে, অথবা 4 দিয়ে গুণটা যদি আমরা না করি তাহলে কি আসছে দেখো, ই সমান ই কে ওয়ান প্লাস 50, এটা লেখা যায়। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কতটা এনার্জি, তার 4 গুণ। এইভাবে অ্যাপ্রোচটা করা সুবিধাজনক মনে হচ্ছে। সমান ই কে টু প্লাস 50। তাহলে দেখো এইখানেতে আমরা যদি দুটোকে কম্পেয়ার করতে যাই, আগের ইকুয়েশনটাকে 4 দিয়ে গুণ করলে দেখো 4E সমান 4E কে ওয়ান প্লাস 450, তাহলে 4E কে ওয়ান প্লাস 450 সমান ই কে টু প্লাস 50। তা দেখো ই কে টু অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যে কাইনেটিক এনার্জি, সেটা আগের কাইনেটিক এনার্জি 4 গুণের থেকেও বেশি। কাইনেটিক এনার্জি যদি 4 গুণ হয় তাহলে স্পিড দ্বিগুণ, কাইনেটিক এনার্জি 4 গুণেরও কিছুটা বেশি, তাহলে স্পিড কী হবে? V2 শুড বি গ্রেটার দ্যান 2V। সুতরাং আমরা কি করলাম দেখো, প্রথমত ইকুয়েশনগুলো লিখেছি, এই জায়গাটাকে আমরা অ্যাভয়েড করছি 4 দিয়ে গুণটাকে প্রথমের। তাহলে কি লিখেছি ইকুয়েশন অ্যাকচুয়ালি প্রথম ইকুয়েশন ছিল এইচ সি বাই লামডা সমান 50 প্লাস হাফ এম ভি স্কোয়ার। দেখো এনার্জি যদি ই পড়ে থাকে তাহলে ই সমান কাইনেটিক এনার্জি ই কে ওয়ান প্লাস 50, এইটাই করেছিলাম। দ্বিতীয় ক্ষেত্রে 4E সমান ই কে টু প্লাস
0। এবার দুটোকে ইকুয়েট করার জন্য প্রথম ইকুয়েশনটাকে 4 দিয়ে গুণ কিন্তু করে দিলাম 1 নম্বর ইকুয়েশনকে, 2-এর সঙ্গে ইকুয়েট করলাম এবং সেখানে দেখতে পেলাম EK2 কিন্তু কি দাঁড়ালো দেখো 4 EK1 প্লাস 350, তার মানে গতিশক্তি 4 গুণের থেকেও কিছু বেশি। প্রথম ক্ষেত্রে গতিশক্তি যা ছিল দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি তার 4 গুণেরও কিছু বেশি। যদি তাই হয়ে থাকে তাহলে দেখো এইখানে কিন্তু আমরা তাহলে পরিষ্কারই বলতে পারি যে গতিশক্তি 4 গুণ তাহলে বেগ দ্বিগুণ, কিন্তু গতিশক্তি 4 গুণেরও বেশি তাহলে বেগ দ্বিগুণেরও বেশি, তাহলে গ্রেটার দ্যান 2v হওয়া উচিত। তাহলে 38-এর কারেক্ট আনসার হলো ডি, তাহলে 38-এর হলো গিয়ে তোমার ডি। এইবার 39 নম্বর প্রশ্নে আসার চেষ্টা করছি। দেখো এটা ডি ব্রগলি হাইপোথিসিস সংক্রান্ত, ডি ব্রগলি ওয়েভের ওয়েভলেন্থ সংক্রান্ত। অ্যান ইলেকট্রন উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি v equals to v0 plus I is in an electric field E equals to minus E0I. Its de Broglie wavelength at time t equals to, দেখো প্রথমত লামডা জিরো একটা টার্ম বলেছে, এটা তার মানে ইনিশিয়ালি যখন ছিল v0 বেগে তার যে ওয়েভলেন্থ সেটা তার মানে লামডা জিরো বলা হয়েছে। তাহলে লামডা জিরো ইকুয়ালস টু কত হবে? লামডা জিরো ইকুয়ালস টু h/m/v0। এবার দেখো আমাদের কি হচ্ছে, একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, কে আছে? ইলেকট্রন আছে, ইলেকট্রনের চার্জ কিন্তু নেগেটিভ। তাহলে এবার টি সময়ে তার বেগটা বসাতে হবে, বেগ কত হবে দেখো, তাহলে ফাইনাল ভেলোসিটি vf সমান কত? v0I, এটা তো আছেই, প্লাস ইলেকট্রনিক চার্জ মাইনাস ই ইন্টু মাইনাস E0 ইন্টু I বাই ইলেকট্রনিক মাস দিয়ে ভাগ করলে আমাদের এটা হলো গিয়ে তোমার অ্যাক্সিলারেশন সেকেন্ড টার্মটা। তাহলে টি সময় পরে বেগ v ইকুয়ালস টু ইউ প্লাস এটির মতন লিখে নিলাম। অ্যাক্সিলারেশন কী করে হলো? ইলেকট্রনের উপর বল, ইলেকট্রনের চার্জ মাইনাস ই, ফিল্ড আছে মাইনাস E0I, তাহলে তার উপরে বল মাইনাস ই ইন্টু মাইনাস E0I, তাহলে অ্যাক্সিলারেশন ডিভাইডেড বাই মাস, ফোর্স বাই মাস ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন ইন্টু টি। তাহলে দেখো এইখানে কিন্তু v0 প্লাস কী দাঁড়ালো EV0/m ইন্টু টি ইন্টু আই। এবার দেখো আমাদের কিন্তু শুধুমাত্র কি চেয়েছে, দেখো পুরোটাই আই দিয়ে আছে, v0I প্লাস এই আই, তার মানে কত হলো v0 প্লাস E0/m ইন্টু টি আই। সুতরাং ভেলোসিটির মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম, ডাইরেকশান আমরা না নিয়েও অ্যাপ্রোচ করতে পারি। তাহলে এখন তার ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে? তাহলে লামডা ইকুয়ালস টু h/m/vf। ভিএফের মান কত? এটা লিখে দিতে পারি h/m ইন্টু v0 প্লাস EV0/m ইন্টু টি। তাহলে h/m/v0, v0 যদি আমরা কমন নিয়ে বের করে দিই 1 প্লাস E0/m/v0 ইন্টু টি। দেখো h/m/v0 মানেই কিন্তু আমরা দেখেছি লামডা জিরো, তাহলে এখানে h/m/v0 জায়গায় লামডা জিরো বসাতে পারি, লামডা জিরো ডিভাইডেড বাই 1 প্লাস E0t ডিভাইডেড বাই mv0। তাহলে এইখানেতে আমাদের দেখো লামডা জিরো বাই 1 প্লাস E0/m ইন্টু টি বাই v0 মানে এ, তার মানে 39-এর কারেক্ট আনসার হলো আমাদের এ। তাহলে 39A হলো আমাদের কারেক্ট আনসার। নেক্সট প্রবলেমে আমরা যাওয়ার চেষ্টা করছি। এবার প্রবলেম নাম্বার আমাদের হচ্ছে 40। প্রবলেম নাম্বার 40-তে কী বলছে দেখো, এটাও একটা ফটো ইলেকট্রিক এফেক্ট সংক্রান্ত সমীকরণ। এই সমীকরণে কি বলা হয়েছে? ফ্রম দ্য ফিগার ডেসক্রাইবিং ফটো ইলেকট্রিক এফেক্ট উই মে ইনফার কারেক্টলি। দেখো এটা ফিগারে এখানে ওয়াই অ্যাক্সিসে স্টপিং পোটেন্সিয়াল আছে, এক্স অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি আছে, এবং দুটো মেটালের জন্য কার্ভ টানা আছে, একটা সোডিয়াম এবং একটা অ্যালুমিনিয়াম। অ্যাঙ্গেলগুলো থিটা, মানে দুটো কার্ভেরই স্লোপ কিন্তু সমান। স্টপিং পোটেন্সিয়াল কি মাপে? ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিকে, এবং স্টপিং পোটেন্সিয়াল যত ভোল্ট হয় ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিও তত ইলেকট্রন ভোল্ট। তাই দেখো স্টপিং পোটেন্সিয়াল ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ম্যাক্সকে মাপছে, সমান সমান ইভি সমান সমান দেখো ম্যাক্স ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সমান h/nu মাইনাস h/0, এবং এইখানে স্লোপ অফ দ্য কার্ভ কিন্তু দুটোরই সমান। এবার বলছে সোডিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম হ্যাভ দ্য সেম থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তা তো নয়। দেখো এইখানে এ বিন্দুতে সোডিয়ামের জন্য যা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ও এ,
কিন্তু অ্যালুমিনিয়ামের জন্য ওবি এবং ওবি ইজ গ্রেটার দ্যান ওএ, সুতরাং অ্যালুমিনিয়ামের জন্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কিন্তু বেশি, সুতরাং দুটো সমান নয়। এইবার 2 নম্বর বলছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ বোথ দ্য মেটালস ডিপেন্ডস লিনিয়ারলি অন দ্য ফ্রিকোয়েন্সি। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি দুটো মেটালেরই কী হবে, সেটা লিনিয়ারলি তোমার ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। অবশ্যই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ই ম্যাক্স মানে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, এবং সরল রৈখিকভাবে পরিবর্তিত হয়। নিউ বাড়লে পরিষ্কার যখন পরিবর্তন হচ্ছে দুটোরই সরল রৈখিক চেঞ্জ হচ্ছে, সুতরাং ডিপেন্ড লিনিয়ারলি অন ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির উপর লিনিয়ার ডিপেন্ডেন্স দেখা যাচ্ছে, এই কথাটা ঠিক। তাহলে বি হলো কারেক্ট কথা। এবার বলছে দি চেঞ্জ ইন স্টপিং পোটেন্সিয়ালস আর ডিফারেন্ট ফর সোডিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম ফর দ্য সেম চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। দেখো ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ একই নিই, তাহলে এই দুটোর ক্ষেত্রেই যদি ধরো ফ্রিকোয়েন্সি যতটা চেঞ্জ করলাম, স্টপিং পোটেন্সিয়াল দুটোর বলছে ডিফারেন্ট, তা তো হতে পারে না। যদি নিউ এর চেঞ্জ সমান হয়, তাহলে এনার্জি তো সমান পরিমাণই বাড়বে। দেখো এই যে ডেল্টা ই ম্যাক্স যদি আমরা যেটা চেঞ্জ বলি, সমান সমান কী হবে, দেখো এইচ নিউ জিরোর তো কোনো চেঞ্জ হবে না, তাহলে এইচ ইন্টু ডেল্টা নিউ ম্যাক্স, ডেল্টা নিউ এইচ ইন্টু ডেল্টা নিউ মানে নিউ টু মাইনাস নিউ ওয়ান, আর এইচ নিউ জিরো তো কেটে যাবে। যদি বিয়োগ করি তাহলে এর যা চেঞ্জ সেটা কিন্তু মেটেরিয়ালের উপর নির্ভর করছে না, ফ্রিকোয়েন্সির যা চেঞ্জ হবে কাইনেটিক এনার্জির চেঞ্জও সেই রকমই হবে, স্টপিং পোটেন্সিয়ালের চেঞ্জও দুটোর ক্ষেত্রে অনুরূপ হবে। কিন্তু এরা বলছে কি ডিফারেন্ট, স্টপিং পোটেন্সিয়ালের চেঞ্জটা ডিফারেন্ট হবে, তা তো হতে পারে না, সুতরাং এটা ভুল অপশান। যে অ্যালুমিনিয়াম ইজ বেটার ফটোসেন্সিটিভ মেটেরিয়াল দ্যান সোডিয়াম, তা না, কারণ সোডিয়ামের ক্ষেত্রে দেখো আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ওএ, এটা কম, সুতরাং সোডিয়াম ইজ মোর ফটোসেন্সিটিভ। ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে সেন্সিটিভিটি সোডিয়ামের বেশি, অ্যালুমিনিয়ামের কম, কিন্তু এখানে বলছে অ্যালুমিনিয়াম ইজ বেটার ফটোসেন্সিটিভ মেটেরিয়াল, সুতরাং এটাও ভুল। সো দ্য কারেক্ট অপশান ইজ বি। এই আলোচনা থেকে আমরা দেখলাম বি এর কোশ্চেনটা কারেক্ট ছিল, বি এর অপশানটা কারেক্ট ছিল। তাহলে 40 নম্বর কোশ্চেনের কারেক্ট আনসার হলো বি, 40 বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমাদের 41 কোশ্চেন নাম্বার, এবার আমরা 41-এ যাব, কি বলছে দেখার চেষ্টা করি। প্রথমত বলছে যে অ্যান ইলেকট্রন অ্যান্ড এ ফোটন পজেস দ্য সেম দি ব্রগলি ওয়েভলেন্থ, দুজনেরই দি ব্রগলি ওয়েভলেন্থ সমান, ধরো এরও লামডা ওরও লামডা, দ্য ইই অ্যান্ড ইপি রেসপেক্টিভলি দ্য কাইনেটিক এনার্জি অ্যান্ড দ্য এনার্জি অফ ইলেকট্রন রেসপেক্টিভলি দ্য কাইনেটিক এনার্জি অ্যান্ড দ্য এনার্জি অফ ইলেকট্রন অ্যান্ড ফোটন। কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন হলো ইই আর এনার্জি অফ ফোটন হলো ইপি, অ্যান্ড ভি অ্যান্ড সি দেয়ার রেসপেক্টিভ ভেলোসিটিস। ইলেকট্রনের ভেলোসিটি ভি আর আমাদের ফোটনের ভেলোসিটি বলেছে সি, আলোর বেগে যায়, তাহলে বলছে ই বাই ইপি এই রেশিওটা কী হবে। দেখো ই হলো কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন সমান কত, ই সমান হাফ এম ভি স্কোয়ার, এটাই লিখতে পারি তো এম ভি ইন্টু ভি বাই টু। এবার ফোটনের কাইনেটিক এনার্জি কত, ফোটনের এনার্জি রাদার ইপি ইকুয়ালস টু কত, এইচ সি বাই লামডা। এবার ইলেকট্রনের দি ব্রগলি ওয়েভলেন্থ কী হয়, লামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি, তাহলে এম ভি সমান সমান কত, এইচ বাই লামডা। তাহলে এটা কত হলো, এম ভির জায়গায় বসালাম এইচ বাই লামডা ইন্টু ভি বাই টু, আর এইখানে ইপি ছিল এইচ সি বাই লামডা। তোমার কি দরকার, ই বাই ইপি, ই বাই ইপি সমান সমান ই কত ছিল, ছিল এইচ ভি বাই টু লামডা, আর ইপি কত, এইচ সি বাই লামডা। তাহলে দেখো কত হলো, এইচ ভি বাই টু লামডা ইন্টু লামডা বাই এইচ সি, এইচ কিন্তু কেটে গেল, লামডা কেটে গেল, উত্তর হলো ভি বাই টু সি। দেখো আমাদের অপশান বি হলো ভি বাই টু সি। সুতরাং কোশ্চেন নাম্বার আমাদের 41-এর কারেক্ট আনসার হলো গিয়ে বি। এটা সাধারণত আমাদের মনে রাখাও দরকার হয়, অনেক সময় শর্টকাট ফর্মে ভি আর সি বলে দিয়ে রেশিও চাইলে এটা ভি বাই টু সি হয়, সেটা মনে রাখলেই আমাদের উত্তর পাওয়া যাবে। কোন ক্ষেত্রে ভি বাই টু সি হচ্ছে, দেখো যখন ইলেকট্রনের দি ব্রগলি ওয়েভলেন্থ এবং ফোটনের দি ব্রগলি ওয়েভলেন্থ সমান, এবং ওদের ভেলোসিটি ইলেকট্রনের ভি
আর ফোটনের সি, তখন ওদের যে কাইনেটিক এনার্জির অনুপাত, দেখো ইলেকট্রনেরটা উপরে আছে কিন্তু নিচে ফোটনের এনার্জি, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বাই ফোটন এনার্জি, এই অনুপাতটা হয় V/2C। এটা কিন্তু আমরা শর্ট টাইপের মনে রাখতে পারি, শর্টকাটে সহজে আনসার করার জন্য, যে দুটোরই যদি ওয়েভলেন্থ সমান হয়, দি ব্রগলি ওয়েভলেন্থ কার ইলেকট্রন এবং ফোটনের, তাহলে পরে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি এবং ফোটনের এনার্জির যে অনুপাত হয় সেটা হবে V/2C। এরপর হচ্ছে প্রবলেম নাম্বার আমাদের 42। এখানেও আবার দেখো ফটো ইলেকট্রিক এফেক্টের প্রবলেম। ইন এ ফটো ইলেকট্রিক এক্সপেরিমেন্ট দ্য স্টপিং পোটেন্সিয়াল Vs ইজ প্লটেড এগেনস্ট দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন। দেখো Vs তার মানে ই ম্যাক্সিমাম, সেই একটা ইকুয়েশন কিন্তু H নিউ মাইনাস H নিউ জিরো, এবং ই ম্যাক্সিমাম মানে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, তাকে কে মাপে? স্টপিং পোটেন্সিয়াল EVs। অর্থাৎ আমরা বলেইছি ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যত ইলেকট্রন ভোল্ট, স্টপিং পোটেন্সিয়াল তত ভোল্ট, তাই তার যে এনার্জি সেটা সমান ইলেকট্রনিক চার্জ ইন্টু ভিএস স্টপিং পোটেন্সিয়াল। দ্য রেজাল্টিং কার্ভ কাকে কাকে প্লট করেছি দেখো, স্টপিং পোটেন্সিয়াল আর ভিএসকে, স্টপিং পোটেন্সিয়াল ভিএস ইজ প্লটেড এগেনস্ট ফ্রিকোয়েন্সি, তাহলে ভিএস আর নিউ। দেখো তাহলে ভিএস সমান কত? H/E ইন্টু নিউ মাইনাস H নিউ জিরো বাই। তাহলে আমরা প্লট করেছি অ্যাকচুয়ালি এই রকম, ভিএসকে ওয়াই অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে নিয়েছি নিউকে। তাহলে কার্ভ কী হবে দেখো, ভিএস আর নিউ দুটোই একঘাতে আছে লিনিয়ার পাওয়ারে, সুতরাং স্ট্রেট লাইন কার্ভ হবে, এটা তো বোঝাই যাচ্ছে, এবং জেনারেল স্ট্রেট লাইন কার্ভ, স্ট্রেট লাইন মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ গামা অ্যাক্সিস, যদি থিটা অ্যাঙ্গেল করে গামা অ্যাক্সিসের সঙ্গে, তাহলে স্লোপ ট্যান থিটা সমান H/E, তাহলে এইখানে ট্যান থিটা সমান H/E স্লোপ অফ দ্য কার্ভ, তাই চেয়েছে যে দেন ট্যান থিটা ইজ H/E। সুতরাং স্টপিং পোটেন্সিয়াল ভার্সেস আমাদের নিউ ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশনের কার্ভ টানলে কার্ভের নেচার হলো স্ট্রেট লাইন, এবং সেই কার্ভের স্লোপ দ্যাট ইজ ইয়োর ট্যান থিটা, সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করলে ট্যান থিটা সমান H/E। সুতরাং 42 প্রশ্নের উত্তর হলো আমাদের এ। নেক্সট হচ্ছে আমাদের 43 নম্বর প্রশ্নে আমরা যাব। দেখো 43 নম্বর প্রশ্নে কি বলছে সেটা আমরা আগে দেখি ভালো করে। বলছে অ্যান ইলেকট্রন মাস m উইথ ইনিশিয়াল ভেলোসিটি v0i ইজ ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড E ইকুয়ালস টু E0J, লামডা জিরো সমান H/mv0 বলে দিয়েছে। ইটস দি ব্রগলি ওয়েভলেন্থ অ্যাট টাইম t ইফ লামডা জিরো মানে অ্যাট t ইকুয়ালস টু জিরো, ওয়েভলেন্থ লামডা জিরো ইকুয়ালস টু H/mv0। বলছে তাহলে t ইকুয়ালস টু t সময়ে দি ব্রগলি ওয়েভলেন্থ কত? এখন আমরা ঠিক একটু আগে যে অঙ্কটা করলাম তার মতনই ফাইনাল ভেলোসিটিটা লেখার চেষ্টা করি। VF সমান ভি প্লাস, দেখো কি আছে, E/m হলো কি অ্যাক্সিলারেশন ইন্টু টি, ই হলো ফোর্স অন দ্য ইলেকট্রন বাই এম। তাহলে এইগুলো সব মানগুলো ঠিক করে বসায়। ভিটা কত ছিল? ভি ছিল V0I, তাহলে এটা বসিয়ে নিয়ে আগে ভি এর জায়গায় বসাবো কত? V0I। ইলেকট্রনিক চার্জ কিন্তু নেগেটিভ, তাহলে আমাদের মাইনাস ই বসালাম। ই এর মান কত? E0 ইন্টু জে বাই এম ইন্টু কত? টি, বসিয়ে নিলাম V0I মাইনাস E0 জে ইন্টু টি বাই এম। তাহলে দেখো এর মানটা কত হলো? V0I মাইনাস E0 ইন্টু টি বাই এম ইন্টু জে। এটা কিন্তু ভিএফ ভেক্টর ফর্মে আমরা লিখেছি। যখনই আমরা ভেক্টর ফর্মে লিখছি না, তখন আমাদের ভিএফের মানটা কী হবে? এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্টের স্কোয়ারের যোগফল করে তার রুট নিলে ভিএফকে পাবো। তাহলে ভিএফ সমান √অফ V0 স্কোয়ার প্লাস ই স্কোয়ার E0 স্কোয়ার টি স্কোয়ার বাই এম স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে এখন যে দি ব্রগলি ওয়েভলেন্থ হবে লামডা ইকুয়ালস টু H/m ভিএফ, এম ইন্টু ভিএফ মানে V0 স্কোয়ার প্লাস ই স্কোয়ার E0 স্কোয়ার এম টি স্কোয়ার বাই এম স্কোয়ার। এইবার দেখো লামডা ইকুয়ালস টু
এম ভি জিরো, এম ইন্টু ভি জিরো, ভি জিরোকে কমন নিয়ে বের করে দিয়েছি। তাহলে এখানে থাকলো 1 প্লাস ই স্কোয়ার ই জিরো স্কোয়ার টি স্কোয়ার বাই এম স্কোয়ার ভি জিরো স্কোয়ার। এই এইচ বাই এম ভি জিরো মানেই তো তোমার লামডা জিরো। তাহলে লামডা জিরো ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস ই স্কোয়ার ই জিরো স্কোয়ার টি স্কোয়ার বাই এম স্কোয়ার ভি জিরো স্কোয়ার। দেখো এখন তাহলে কোন অপশানটা ঠিক আসছে। দেখো লামডা জিরো বাই রুট ওভার অফ কত 1 প্লাস ই স্কোয়ার ই জিরো স্কোয়ার টি স্কোয়ার বাই এম জিরো স্কোয়ার ভি জিরো এম স্কোয়ার ভি জিরো স্কোয়ার। দেখো আমাদের সেটাই আছে এখানে। সুতরাং আমাদের সি হলো কারেক্ট অপশান। দি ব্রগলি ওয়েভলেন্থ দাঁড়ালো লামডা জিরো ডিভাইড বাই রুট ওভার অফ 1 প্লাস ই স্কোয়ার ই জিরো স্কোয়ার টি স্কোয়ার বাই এম স্কোয়ার ভি জিরো স্কোয়ার। দেখো আমাদের তার মানে কি দেখতে হলো যে ফাইনাল ভেলোসিটি যেমন আমরা ভি ইকালস টু ইউ প্লাস এটি লিখি না, সেই রকমই লিখলাম ভেক্টোরিক্যাল ফর্মে। এ মানে কি, এ মানে হলো অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে ফোর্স বাই মাস। তাহলে অ্যাক্সিলারেশন লিখে আমরা ইকুয়েশনটা বের করলাম। কিন্তু ভিএফ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তার মান ম্যাগনিটিউড নিয়ে, কারণ আমরা দেখতে পাচ্ছি সব স্কোয়ার দিয়ে আছে, তাহলে বুঝতেই পারছি ওই এখানেতে কোনো আইজে কিন্তু নেই। তার মানে আমাদের ভেলোসিটিটার ম্যাগনিটিউড নিয়ে ডিল করতে হবে। ম্যাগনিটিউড মানে তুমি জানো এক্স আই প্লাস ওয়াই জে যদি কোনো ভেক্টর হয় তার মান হয় রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইবার আমাদের যে ভি তোমার লামডা জিরো ছিল, লামডা জিরো তোমার তো ছিল এইচ বাই এম ভি জিরো। তার ফলে আমরা কি করব, ভি জিরোটাকে বের করে নিলাম। এইচ বাই এম ভি জিরো মানেই লামডা জিরো, আর বাদবাকিটা গুটিয়ে লিখলাম রুট ওভার অফ 1 প্লাস ই স্কোয়ার ই জিরো স্কোয়ার ইন্টু টি স্কোয়ার বাই এম স্কোয়ার ভি জিরো স্কোয়ার। সুতরাং সি এর হলো কারেক্ট অপশান। এইবারে দেখো কি বলছে, ইন এ ফটো সেল উইথ এক্সাইটিং ওয়েভলেন্থ লামডা দ্য ফাস্টেস্ট ইলেকট্রন হ্যাজ স্পিড ভি। তার মানে দেখো এইচ সি বাই লামডা সমান সমান 5 প্লাস কী হয়েছে ম্যাক্সিমাম স্পিড, ফাস্টেস্ট ইলেকট্রনের স্পিড হলো ভি প্লাস হাফ এম ভি স্কোয়ার। এটাই আইনস্টাইন ইকুয়েশন বলছে। ইফ দ্য এক্সিস্টিং ওয়েভলেন্থ ইজ চেঞ্জ টু 3 লামডা বাই 4। দেখো তাহলে এখন এনার্জি কত, যে এনার্জি ইনসিডেন্ট হয়েছে এইচ সি বাই 3 লামডা ডিভাইডেড বাই 4 সমান বলছে স্পিড অফ দ্য ফাস্টেস্ট ইলেকট্রন উইল বি, দেখো ভি জিরো 5 প্লাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার। তাহলে এখন তোমার কাছে ভি ওয়ানটা কতখানি হবে সেটা চেয়েছে। দেখো হয়ে গেছে কি 4 এইচ সি বাই 3 লামডা, মানে আগেকার এনার্জি 4/3 গুণ কিন্তু তোমার হয়েছে এনার্জিটা। তাহলে এখন ভি ওয়ান ভির কত গুণ হওয়া উচিত। দেখো এইখানে যদি আমরা সব 4/3 দিয়ে গুণ করে দিই না, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে। তাহলে ডান পক্ষ দুটো ইকুয়েশনে যদি আমরা ইকুয়েট করে দিই, দেখো দাঁড়ালো 4/3 50 প্লাস 4/3 ইন্টু হাফ এম ভি স্কোয়ার সমান সমান 50 প্লাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার। তাই দেখো এই 50টা এদিকে নিয়ে আনলে, এই 50 এদিকে বিয়োগ হলে 4/3 50 মাইনাস 50 মানে 50/3 প্লাস 4/3 হাফ এম ভি স্কোয়ার সমান হাফ এম ভি ওয়ান স্কোয়ার। দেখো তাহলে হাফ এম ভি ওয়ান স্কোয়ারটা হাফ এম ভি স্কোয়ারের 4/3 গুণের থেকেও কিন্তু কিছুটা বেশি। তাহলে যতটা বেশি আমার হলো তা বলে কি, যদি 4/3 গুণ হতো তাহলে ভি ওয়ানটা হতো ভি এর √4/√3, কিন্তু তাহলে ভি ওয়ান বলতে পারি গ্রেটার দ্যান কত, √4/3 ইন্টু ভি। তবেই কাইনেটিক এনার্জি 4/3 গুণ হতো যদি √4/√3 টাইমস হতো, তার সঙ্গে কিছু যোগ আছে। সুতরাং এখানে ভি ওয়ানের মানটা √4/√3 তার ভি টাইমস সের থেকেও কিছুটা বেশি এই ফ্যাক্টরটার জন্য। কোন ফ্যাক্টরটা, ওয়ার্ক ফাংশন তো সেই আগের ক্ষেত্রেও যতটা লেগেছে কার্য অপেক্ষক 50 এখনও তাই, কিন্তু ওই যে 4/3 দিয়ে গুণ করলাম তাহলে এক্সট্রা কিছুটা কিন্তু এনার্জি পড়ে থাকলো। সুতরাং আমার 4/3 গুণ ইনসিডেন্ট এনার্জি হলেও 4/3 গুণ কাইনেটিক এনার্জি হচ্ছেই, প্লাস ওই ওয়ার্ক ফাংশনের জন্য কিছুটা কন্ট্রিবিউশন থেকে যাচ্ছে। তাই স্পিডটা √4/√3 ইন্টু ভি তার থেকেও কিছুটা কিন্তু বেশি, সো গ্রেটার দ্যান √4/√3 ইন্টু ভি। সুতরাং 44-এর কারেক্ট আনসার হলো গিয়ে ডি,
44 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো ডি। এইবার আমরা 45 নম্বর প্রশ্নে যেতে যাচ্ছি। 45 নম্বর প্রশ্নে কি বলছে দেখা যাক। বলছে ইফ লামডা ম্যাক্সিমাম is 6563 6563 অ্যাংস্ট্রম দেন ওয়েভ লেন্থ অফ সেকেন্ড লাইন অফ বামার সিরিজ। তার মানে বামার সিরিজে লামডা ম্যাক্সিমাম বলে দিয়েছে, তাহলে বলছে যে ওয়েভ লেন্থ অফ সেকেন্ড লাইন অফ বামার সিরিজ, বামার সিরিজের সেকেন্ড লাইনের ওয়েভ লেন্থ কত। দেখো আমাদের প্রথম কথাই হলো এইখানে কিন্তু আর দিয়ে দিয়েছে, সুতরাং আগের ডেটাটা আমাদের খুব একটা কিন্তু কাজে লাগবে না। দেখো 1/λ সমান আর, হাইড্রোজেন অ্যাটম তো বলে দিচ্ছে বামার সিরিজ মানেই, তাহলে আর জেডের মান 1 ইন্টু বামার সিরিজের সেকেন্ড লাইন মানে 1/2 স্কোয়ার মাইনাস 1 এটা কিন্তু 4 স্কোয়ার হয়ে যাবে, 1/2 স্কোয়ার মাইনাস 1 কিন্তু 4 স্কোয়ার হয়ে গেল। তাই দেখো 8 থাকলো, লসাগু হলো গিয়ে 16 4 দিয়ে, তার মানে 4 মাইনাস কত 1, তাহলে লামডা ইকুয়ালস টু 16 ডিভাইডেড বাই 3R তোমার। তাই দেখো এরটা কারেক্ট আনসার হয়ে গেল। 45 কোশ্চেনের আনসার হলো গিয়ে আমাদের এ। সুতরাং এইভাবে আমরা খুব সহজে লামডার ভ্যালু কিন্তু বের করে ফেলতে পারলাম। এইবারে 46 নাম্বার কোশ্চেনে কি বলছে সেটা দেখা যাক। সেটা কি বলে, এটা রেডিও অ্যাক্টিভিটি সংক্রান্ত প্রশ্ন। প্রথম কথা বলছে একটা রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স আছে, ডিসইন্টিগ্রেটস 1/64 অফ ইনিশিয়াল ভ্যালু ইন 60 সেকেন্ড। দেখো 1/64 মানে 1/2 টু দি পাওয়ার 6, 1/2 টু দি পাওয়ার 5 মানে তো ছিল 32। তাহলে কটা অর্ধায়ু? 6টা অর্ধায়ু। 6টা অর্ধায়ু কত সময়? 60 সেকেন্ড। তাহলে 6টা অর্ধায়ুতে 6 ইন্টু টি হাফ সমান 60 সেকেন্ড। তাহলে টি হাফ কত? টি হাফ হলো গিয়ে 60কে 6 দিয়ে ভাগ করলে 10 সেকেন্ড। সুতরাং টি হাফের মান, হাফ লাইফ বলে দিয়েছে, অ্যাভারেজও চাইনি কিন্তু হাফ লাইফ, সুতরাং 10 সেকেন্ড আমাদের আনসার। সুতরাং 46-এর আনসার হলো গিয়ে আমাদের বি। খুব সহজে আমরা এক্ষেত্রে উত্তর কিন্তু পেয়ে গেলাম। এইবারে প্রবলেম নাম্বার 47-এ যাব আমরা। 47-এ কী বলছে দেখো, এটা হাইড্রোজেন অ্যাটম সংক্রান্ত প্রবলেম। প্রবলেম নাম্বার 47-এ আমরা দেখি কি বলছে। প্রথমত বলছে যে দি আয়নাইজেশন এনার্জি অফ ইলেকট্রন ইন দ্য হাইড্রোজেন অ্যাটম ইন ইটস গ্রাউন্ড স্টেট ইজ -13.6 ইলেকট্রন ভোল্ট। এনার্জি 13.6 ইলেকট্রন ভোল্ট, এটা গ্রাউন্ড স্টেট এনার্জি হয় হাইড্রোজেন অ্যাটমের, এটা আমরা এমনিতেই জানি। The atoms are excited to higher energy levels to emit radiations of 6 wavelengths. 6টা লাইন পাচ্ছি। দেখো 6টা লাইন যদি n-তম অরবিটে যায় তাহলে আমরা লাইন পাই nc2, তাহলে সেটা সমান সমান 6টা। তাহলে nc2 সমান যদি 6 হয়, nc2 মানে কি দেখো ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n-2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 সমান 6। তাহলে দেখো ফ্যাক্টোরিয়াল n মানে n ইন্টু n-1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-2 ডিভাইডেড বাই নিচেও আছে ফ্যাক্টোরিয়াল n-2, আর ফ্যাক্টোরিয়াল 2 মানে তো সেই 2 সমান সমান 6। দেখো এটা কেটে গেল, তাহলে n ইন্টু n-1 সমান 12। তুমি বুঝতেই পারছো এখানে n সমান 4। তাহলে দেখো ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে গিয়েছিল, কোন লেভেলে গিয়েছিল? n ইকুয়ালস টু 4-এ। এবার কি বলছে যে এইবারে বলছে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। আচ্ছা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ করসপন্ড টু মিনিমাম এনার্জি। মিনিমাম এনার্জি কখন বেরোবে? যদি অরবিটগুলো যাদের মধ্যে তোমার ট্রানজিশান হচ্ছে তারা যদি সব থেকে কাছে থাকে, তাদের ডিস্ট্যান্সটা সব থেকে কম হয়, তাহলে 4 থেকে কাছের অরবিট মানে 3, তাহলে 4 to 3 এই ট্রানজিশান হবে, ওয়েভলেন্থ ম্যাক্সিমাম হবে, কারণ ম্যাক্সিমাম ওয়েভলেন্থ করসপন্ড টু মিনিমাম এনার্জি। মিনিমাম এনার্জি গ্যাপ মানে পরপর দুটো অরবিট হতে হবে এখানে। তাহলে 4th অরবিটে ইলেকট্রনটা কিন্তু উঠেছিল, সেটা আমরা অঙ্ক করে দেখেছি। তাহলে এখানে ট্রানজিশন হবে 4th অরবিট টু 3rd অরবিট। সুতরাং সি এরটা 47-এর কোশ্চেনের কারেক্ট অপশান হলো সি। নেক্সট কোশ্চেনে যাওয়ার চেষ্টা করছি আমরা, কোশ্চেন নাম্বার 48। এটা রেডিও অ্যাক্টিভিটি সংক্রান্ত প্রশ্ন। The decay constant of a radioisotope is lambda. If A1 and A2 are its activities at time T1 and T2, the number of nuclei decayed during the time T1 minus T2. দেখো অ্যাক্টিভিটি dn dt সমান তোমরা তো জানো যে লামডা n,
তাহলে প্রথম ক্ষেত্রে যদি T1 সময়ে পরমাণুর সংখ্যা N1 হয় তাহলে অ্যাক্টিভিটি A1 সমান লামডা N1। দ্বিতীয় ক্ষেত্রে অ্যাক্টিভিটি তাহলে A2 সমান সমান লামডা N2। বলছে কটা, বলছে দ্য নাম্বার অফ নিউক্লিয়ার ডিকে ডিউরিং দ্য টাইম, কটা ছিল N1টা, পরে হলো কটা N2টা, তাহলে কটা ভাঙলো N1 মাইনাস N2টা অ্যাটম ভাঙলো, নিউক্লিয়াস ভাঙলো, তাহলে এটা সমান কত A1 বাই লামডা মাইনাস A2 বাই লামডা, তার মানে কত A1 মাইনাস A2 বাই লামডা, এতগুলোই নিউক্লিয়াস ভেঙেছে। সুতরাং আমাদের সি আবার কারেক্ট অপশান। তাহলে 48 নম্বর কোশ্চেনের কারেক্ট উত্তর হলো সি। এইবার আমরা 49 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করছি। কি বলতে চাইছে, আবার হাইড্রোজেন অ্যাটম সংক্রান্ত প্রশ্ন। দ্য ইলেকট্রন ইন দ্য হাইড্রোজেন অ্যাটম মেক্স এ ট্রানজিশন n equals to n1 to n equals to n2 state. The period of electron in the initial state n1 is 8 times the final state. The পসিবল ভ্যালুজ অফ N1 অ্যান্ড N2, N1 এবং N2 তোমার কাছে পসিবল ভ্যালু চেয়েছে। এখানে কি কি বলেছে দেখো, বলছে দ্য ইলেকট্রন ইন দ্য হাইড্রোজেন অ্যাটম মেক্স এ ট্রানজিশান, N1 থেকে N2তে সে ট্রানজিশান দিচ্ছে। দ্য পিরিয়ড অফ ইলেকট্রন ইন দ্য ইনিশিয়াল স্টেট ইজ 8 টাইমস। দেখো পিরিয়ডের সঙ্গে আমরা পর্যায়কালের সঙ্গে T² প্রপোর্শনাল টু R³ জানি, কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক, এটা আমাদের কিন্তু খুব সুন্দর জানা আছে। তাহলে দেখো এখন আর এর মান কত, আর এর মান তোমরা জানো হাইড্রোজেন অ্যাটম প্রবলেম কষতে গিয়ে যে কোনো ক্ষেত্রে আর এর মান 0.53 ইন্টু n²/z। তাহলে দেখো T² ইজ প্রপোর্শনাল টু R³ মানে n⁶, তাহলে T² ইজ প্রপোর্শনাল টু n⁶। তাহলে T ইজ প্রপোর্শনাল টু, দেখো T ইজ প্রপোর্শনাল টু R³ সঙ্গে প্রপোর্শনাল ছিল, আর R ইজ প্রপোর্শনাল টু n², তাহলে R³ মানে n⁶, সো T ইজ প্রপোর্শনাল টু n³। তাহলে দেখো এইবার তোমার কাছে চেয়েছে N1 N2-র মধ্যে আর T1 T2-র মধ্যে রিলেশন, তাহলে T1 বাই T2 ইকুয়ালস টু N1³ বাই N2³, কারণ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যদি কে ধরি কেটে যাবে। এইবার দেখো T1 বাই T2 বলে দিয়েছে ইনিশিয়াল স্টেট ইজ 8 টাইমস দ্যাট অফ ফাইনাল স্টেট, তাহলে ইনিশিয়াল স্টেট 8 গুণ, ফাইনাল স্টেটের টাইম পিরিয়ড 1 গুণ, 8/1, তাহলে N1 বাই N2 সমান 2/1, তার মানে N1টা দ্বিগুণ, N2টা 1 গুণ। এইরকম দেখো অপশানে যায় N1 দ্বিগুণ, N2 1 গুণ, N1 4, N2 2। অন্যগুলো দেখো কিন্তু তা নেই, 8 গুণ হয়ে গেছে, এখানে N1ই অর্ধেক, N2 দ্বিগুণ, কিন্তু আমার হচ্ছে N1 দ্বিগুণ, N2 1 গুণ। সুতরাং 49-এর আমাদের কারেক্ট অপশান হলো গিয়ে বি। আর তৃতীয়টা তো 1:8, কিন্তু আমার দরকার 2:1, একমাত্র বিয়ে আছে। সুতরাং পসিবল ভ্যালুজ অফ N1 অ্যান্ড N2 ইজ, N1 কত 4 হলে N2 হলো 2, এটাই সম্ভব এইখানে যা প্রবলেম আছে সেই অনুযায়ী। এইবারে দেখো an electron revolves round a nucleus of charge Zd in order to excite the electron from n equals to 2 to n equals to 3. The energy required is 47.2 electron volt. Z equals to, দেখো আমরা ইলেকট্রনের এনার্জি এক্সপ্রেশন জেনারেলি জানি En সমান সমান -13.6 বাই n²। এবার আমরা বলছি সেকেন্ড স্টেট টু থার্ড স্টেট ট্রানজিশন হলো এবং তাতে এনার্জি 47.2, কিন্তু যে কোনো যদি অ্যাটম হয় জেডের ভ্যালু চেয়েছে তাহলে এটা Z²/n² বসানো উচিত ছিল। তাহলে দেখো এখানে 13.6 ইন্টু Z² ইন্টু 2 থেকে 3, তার মানে 1/2² মাইনাস 1/3², তার মানে এটা হলো 13.6 ইন্টু Z² ইন্টু দেখো 36 লসাগু 9 বিয়োগ 4 মানে 5 36, অতএব Z² সমান 47.2 বাই 13.6 ইন্টু 36/5 মানে 7.2। দেখো এইখানে যদি আমরা গুণ করি তাহলে এই ব্যাপারটা অনেকটা মিটে যাবে। দেখো আরেকটা উপায়ও আছে, 47.2 থাকলো ইন্টু, দেখো এইখানেতে কী হচ্ছে পয়েন্ট হলো, পয়েন্ট 5 বারে 650 680 আর 720 হয়ে আছে, তাহলে 40 400,
3 বারে 390, নিয়ারলি 0.53, 0.5ই যদি আমি ধরি তাহলেও দেখো, বা 0.53 যদি আমরা ধরি তাহলে দেখো এখানে 47 আর এখানে 0.53 গুণ করলে নিয়ারলি কত আসছে। যদি আমি হিসেবের সুবিধের জন্য 47 ইন্টু 0.5 ধরতাম তাহলেও 23.5 হতো। তার মানে 24 বা 25 পূর্ণ সংখ্যায় হলে জেড স্কোয়ারের ভ্যালু ধরো হলো 25, নিয়ারলি 25। এখানে আমরা যদি পুরো ভেঙে গুণটা করতাম, কোনো অ্যাপ্রক্সিমেশন না নিতাম, তাহলে জেড স্কোয়ার নিয়ারলি 25, তাহলে জেডের ভ্যালু হবে 5। জেড তো পূর্ণ সংখ্যা, অন্য মান হতে পারে না, 4 4 16, তার থেকে অনেক বেশি, তাহলে জেড শুড বি ইকুয়ালস টু 5। সুতরাং 50 নম্বর প্রশ্নের কারেক্ট অপশান কিন্তু আবারও সি এলো আমাদের। এবারে পরের প্রশ্নে কি আসে সেইটা দেখা যাক। 51 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 51। এটাও আমাদের বোর্স থিওরি সংক্রান্ত প্রশ্ন। কি বলছে বোর্স থিওরি সংক্রান্ত এই প্রশ্নে? দেখো বলছে দ্য ওয়েভ লেন্থ অফ রেডিয়েশন ইজ λ0 when an electron jumps from third to second orbit of hydrogen atom। তাহলে দেখো ওয়েভ লেন্থের আমরা এক্সপ্রেশন লিখতে পারি, তোমরা ওয়েভ নাম্বার দিয়ে জানো 1/λ0 সমান আর, হাইড্রোজেন অ্যাটম বলে দিয়েছে, জাম্পস ফ্রম হাইড্রোজেন অ্যাটম বলে দিয়েছে, সো Z1 কোথা থেকে কোথায়, জাম্পস ফ্রম থার্ড টু সেকেন্ড অরবিট, তার মানে 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার। এবার বলছে ফর দ্য ইলেকট্রন জাম্পস ফ্রম ফোর্থ টু সেকেন্ড অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম দ্য ওয়েভ লেন্থ অফ রেডিয়েশন, ধরি λ, তাহলে 1/λ সমান এখন আর ইন্টু কোথা থেকে কোথায়, সেকেন্ড টু ফোর্থ 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। দেখো এইখানে একটু কাজ করে নিলে পারি আমরা, 9 মাইনাস 4 মানে 5/36, আর এইখানে হলো আর ইন্টু এখানে 16 হলো, তার মানে 4 বিয়োগ 1 3 16। এবার ধরো উপরেরটা হলো 1 নম্বর সমীকরণ, নিচেরটা হলো 2 নম্বর সমীকরণ। ল্যামডাকে দরকার 1কে 2 দিয়ে ভাগ করে দিই, λ/λ0। তাহলে এইটা দিয়ে ভাগ করছি, তাহলে উপরেরটাকে ঠিক রেখে দিই আর ইন্টু 5/36 ইন্টু 16/3R। দেখো আর আর কেটে গেল, 16 4 4 16, 4 9 36, তাহলে হলো 20/27। তাহলে λ সমান 20λ0/27। দেখো তাহলে আমাদের 20λ0/27 কিন্তু বিতে আছে, সুতরাং এখানে আমাদের কারেক্ট অপশান হলো 51 বি। সুতরাং এইখানে প্লেন অঙ্ক ছিল যে আমাদের লামডা দেওয়া আছে, স্রেফ এক্সপ্রেশন লিখলাম, একটু ধৈর্য ধরে যোগ বিয়োগটা করবে এবং টেকনিক্যালি কীভাবে লামডাটাকে সহজে ক্যালকুলেশন করে আনা হলো এটা দেখতে হবে, যাতে তোমার সময়টা যেন বেশি লেগে না যায়। এবার 52, কোশ্চেন নাম্বার 52, সেখানে কি বলছে সেটা আমরা দেখি। কোশ্চেন নাম্বার 52-তে দেখা যাচ্ছে যে বলছে ইলেকট্রনস উইথ দি ব্রগলি ওয়েভলেন্থ lambda fall on the target with an X-ray tube. The cutoff wavelength is λ0 of the emitted X-ray. Then λ0 কত? কাটঅফ ওয়েভলেন্থ কিন্তু নির্ভর করে করসপন্ড টু এনার্জি, এবং এইখানে যদি করসপন্ড টু এনার্জি এক্সপ্রেশন আসে, দেখো তোমার যে এনার্জি ইলেকট্রন এনার্জি ইভি, সেটাই যখন এক্সরেতে কনভার্ট হচ্ছে, ডান হান্ট ইকুয়েশন বলে দ্যাট ইজ ইকুয়ালস টু hc/λ মিনিমাম। বলছে দ্য কাট অফ ওয়েভলেন্থ λ মিনিমাম মানে এটা λ0, তার মানে এইখানে λ মিনিমাম সমান সমান hc/ev। এবার কি বলেছে, তোমাকে বলেছে যে ইলেকট্রনস উইথ ডি ব্রগলি ওয়েভলেন্থ λ, তাহলে λ ইকুয়ালস টু কত জানো, λ ইকুয়ালস টু h/mv। এখন দেখো তাহলে এইখানে থেকে তোমাকে এই যে ইভি মানে তো ক্যাপিটাল ই এনার্জি, এখানে দেখো এমভি সমান সমান কিন্তু h/λ, আর এটা কিন্তু hc/ইভি মানে এনার্জি অফ দ্য ইলেকট্রন। তাহলে এখানে এনার্জি মানে কাইনেটিক এনার্জি, সমান মোমেন্টাম যদি পি হয়, তোমরা জানো p²/2m, তার মানে এটা কত হলো, p² মানে h²/2m ইন্টু λ², এটা তাহলে এই λ মিনিমামের ভ্যালু দাঁড়ালো দেখো কত, hc ছিলই, তার নিচে হলো h² ইন্টু 2m ইন্টু λ², একটা h কেটে গেল, তাহলে 2mc ইন্টু λ²/h।
দেখো এখানে আমাদের মূল কথা বুঝতে হবে কাট অফ ওয়েভলেন্থ। এক্স রে, তোমরা জানো এক্স রের ক্ষেত্রে গতিযুক্ত ইলেকট্রনগুলো ধাতব পৃষ্ঠে আঘাত করে এবং সেখান থেকে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি এক্স রেডিয়েশনে পরিণত হয়, এবং যখন সম্পূর্ণ কাইনেটিক এনার্জি এক্স রেডিয়েশনে পরিণত হয় তখনই আমাদের মিনিমাম ওয়েভলেন্থের কথা আসছে, যেটা কিনা আমাদের লামডা জিরো বলা হয়েছে আর কি। লামডা মিনিমাম যেটা ধরে আমরা ক্যালকুলেশন করছি, দ্যাট ইজ লামডা জিরো। সুতরাং এই এনার্জিটা কিন্তু ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। আবার ডি ব্রগলি ওয়েভলেন্থের কথা যখনই আসছে আমরা জানি সেটা করসপন্ড টু কি, মোমেন্টাম দিয়ে লেখা যায়, লামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি। কিন্তু আমার দরকার কি, কাইনেটিক এনার্জি। তাহলে মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি রিলেশন খুব সহজ, ইকুয়ালস টু পি স্কোয়ার বাই টু এম। তাহলে পি এর মানটা জাস্ট আমি বসিয়ে দিলাম, পি স্কোয়ার বাই টু এম, ই বেরিয়ে গেল। আর এক্স রের নির্গমনের ইকুয়েশনে ওই ই ছিল, তার মানটা শুধু বসিয়ে দিয়েছি, তাতেই চলে এলো লামডা জিরো সমান টু এম সি লামডা স্কোয়ার বাই এইচ। তাহলে টু এম সি লামডা স্কোয়ার বাই এইচ লামডা জিরো। সুতরাং এ হলো এখানে আমাদের কারেক্ট অপশান। তাহলে 52 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান হলো এ। এইবার আমরা কোশ্চেন নাম্বার 53-তে যেতে চাইছি। কি বলতে চাইছে 53-তে? দেখো 53-তে বলছে হাইড্রোজেন অ্যাটম ইন দ্য গ্রাউন্ড স্টেট ইজ এক্সাইটেড বাই মোনোক্রোম্যাটিক রেডিয়েশন অফ 975 অ্যাংস্ট্রম, নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স ইন দ্য রেজাল্টিং স্পেকট্রাম। দেখো এখানে কটা স্পেকট্রাল লাইন, তার মানে কোন অরবিটে ইলেকট্রনটা উঠেছে সেটা জানা দরকার। কতটা রেডিয়েশন বলেছে 975 অ্যাংস্ট্রম। এবার আমার তার জন্য এনার্জি কত, ইএন সমান 12.42 বাই যত হাজার অ্যাংস্ট্রম তত বসালে ইলেকট্রন ভোল্টে এনার্জি পায়। দেখো 975 মানে কত হাজার অ্যাংস্ট্রম, 0.975 অ্যাংস্ট্রম। তাহলে এইখানে 0.975 দিয়ে যদি ভাগ করে দিই 12.42-কে, তাহলে ইলেকট্রন ভোল্টে আমরা কিন্তু এনার্জিটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে কী হলো, 12,420 তাকে কত দিয়ে ভাগ, 975 দিয়ে ভাগ। একবারে দেখো 975 চলে গেল, 5 7 12 হাত থাকলো 1, 8 6 14, 10 2 12। তাহলে দুবারে 1850, তাহলে 20 720, 7200 দশমিক, 7 বারে 7 9 63, 490 525, 68 25, এখানে কত 75 69 375, 3750। তাহলে দেখো নিয়ারলি এখানে 4 বারে যাচ্ছে 12.74। তাহলে যে এনার্জি পড়েছে 12.74 ইলেকট্রন ভোল্ট। কিন্তু গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনটা আছে, তার এনার্জি কত, -13.6 ইলেকট্রন ভোল্ট, আর পড়েছে কত, +12.74 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখনও এনার্জি কত আছে, 4 6 10 হাত থাকলো 1, 8 8 16, প্রায় -0.86 বা 85 ইলেকট্রন ভোল্ট মতো। তোমরা জানো ফার্স্ট nth অরবিটে এনার্জি কত হয়, -13.6 বাই n স্কোয়ার সমান -0.85। তাহলে n স্কোয়ারের মান কিন্তু 13.6 বাই 0.86 হলো। এইবার দেখো এইখান থেকে তাহলে একটা জিরো ওপরে চলে গেল, তাহলে 1 86 500, 6 বারে হলে দেখো 480 516, নিয়ারলি 16। তাহলে ইনের মান হলো 4। তাহলে কোন অরবিটে ইলেকট্রন উঠেছে, 4th অরবিটে। তাহলে কটা লাইন পাবো, তোমরা জানো nth অরবিটে উঠলে নাম্বার অফ ট্রানজিশন NC2, তাহলে 4th অরবিটে হলে 4C2, মানে কত, ওপরে ফ্যাক্টোরিয়াল 4 বাই নিচে দুটো ডিফারেন্স ইন্টু নিচে ফ্যাক্টোরিয়াল 2, দেন উপরে 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, 2 2 কেটে গেলে 4 3 12 বাই 2 6। তাহলে কটা লাইন পাওয়া যাচ্ছে, 6টা লাইন। তাহলে আমরা কতটা এনার্জি দিয়েছিলাম, 975 অ্যাংস্ট্রম। এনার্জি ইন ইলেকট্রন ভোল্ট ইউনিট শর্টকাট ফর্ম 12.42 বাই যত হাজার অ্যাংস্ট্রম তত, এটাকে হাজারে নিয়ে যেতে গেলে 0.975 অ্যাংস্ট্রম হয়, তাই 0.975 দিয়ে ভাগ করলে ইলেকট্রন ভোল্টে এনার্জি পেলাম। এবং সেটা স্রেফ এইরকম পেতে ভাগ করে দেওয়া ভালো, সবথেকে সহজে তাড়াতাড়ি চলে আসে 12.74 ইলেকট্রন ভোল্ট। গ্রাউন্ড স্টেটের ইলেকট্রন, তাতে এতটা এনার্জি যোগ হলো। তাহলে ইলেকট্রনের এনার্জি এখন যেটা, তা দিয়ে দেখলাম আমরা n স্কোয়ারের মান 16, মানে n সমান 4। 4th অরবিটে ইলেকট্রন যাবে। 4th অরবিটে যদি ইলেকট্রনটা যায় তাহলে তোমার যতগুলো ট্রানজিশন হয় 4C2
nth অরবিটে গেলে NC2, তাহলে নাম্বার অফ ট্রানজিশনস হলো 4C2 সমান সমান 6টা। তাহলে কটা হলো? 6টা ট্রানজিশন। 53 নাম্বার কোশ্চেনের কারেক্ট অপশান হলো সি হলো উত্তর। এইবার বলছে স্ক্যাটার্ড পার্টিকলস আর 56 ফর 90 ডিগ্রি অ্যাঙ্গেল, দেন অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি ইট উইল বি। কতগুলো স্ক্যাটার্ড পার্টিকেল হয়? তোমরা জানো রাদারফোর্ডের পরীক্ষা থেকে যে নাম্বার অফ পার্টিকেল স্ক্যাটার্ড n ইজ প্রপোর্শনাল টু কোসেক টু দি পাওয়ার 4 5/2। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি n1/n2 সমান কোসেক টু দি পাওয়ার 4 5/2, 90 ডিগ্রি ছিল, তার মানে কোসেক টু দি পাওয়ার 4 90 ডিগ্রি বাই 2 মানে 45 ডিগ্রি ডিভাইডেড বাই, পরের ক্ষেত্রে 60 বলেছে, তাকে 2 দিয়ে ভাগ, কোসেক টু দি পাওয়ার 4 30 ডিগ্রি। কোসেক 45, দেখো সাইন 45 1/√2, কোসেক 45 √2, তাহলে √2 টু দি পাওয়ার 4, কোসেক 30 সাইন 30 হাফ, কোসেক 30 হলো 2 টু দি পাওয়ার 4। দেখো তার মানে এটা হলো 1/√2 টু দি পাওয়ার 4। কত হয়? 1/√2 ইন্টু 1/√2 4 বার, তাহলে 2 ইন্টু 2 4, 1/4। n1/n2 হয়ে গেল 1/4। n1 কত বলে দিয়েছে? n1 বলেছে 56, তাহলে 56/n2 সমান 1/4, তাহলে n2 সমান 56 ইন্টু 4 মানে হলো 224। তাহলে নাম্বার অফ পার্টিকেল স্ক্যাটার্ড ইন দিস কেস ইজ 224। 224 মানে অপশান এ। তাহলে 54 নম্বর প্রশ্নের কারেক্ট অপশান হলো গিয়ে এ। এইবার আমরা 55 নম্বর প্রশ্নে যাই। 55 নম্বর প্রশ্নে কি বলছে? অ্যান এক্সাইটেড হাইড্রোজেন অ্যাটম এমিটস এ ফোটন অফ ওয়েভলেন্থ লামডা ইজ রিটার্নিং টু দ্য গ্রাউন্ড স্টেট, দ্য কোয়ান্টাম নাম্বার ইন অফ দ্য এক্সাইটেড স্টেট ইজ। তাহলে কোয়ান্টাম নাম্বারটা আমার চেয়েছে, কত ওয়েভলেন্থ? লামডা। তাহলে এক্সপ্রেশন লিখি 1/λ ওয়েভ নাম্বার সমান আর, কার জন্য বলে দিয়েছে? হাইড্রোজেন অ্যাটম, তার মানে আমার জেডের মান 1, আর ইন্টু কী বলেছে? ইজ রিটার্নিং টু দ্য গ্রাউন্ড স্টেট, কোয়ান্টাম নাম্বার nth স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে ফিরে আসছে, তার মানে কতটা এনার্জি? 1 - 1/n²। তাহলে বলছে এর মান কত? এর মান তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে খুব সহজ, আর দিয়ে ভাগ করে দাও, 1/λ আর সমান 1 - 1/n²। তাহলে 1/n² সমান 1 - 1/λ আর, তার মানে কত হলো? লামডা আর -1/λ আর। তাহলে n² সমান লামডা আর বাই লামডা আর -1। তাহলে এবার এর মান কত হবে? n সমান √of লামডা আর বাই লামডা আর -1। এইভাবে এর মান আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। বিভিন্ন ধরনের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাদের এইভাবেই ব্যাপারগুলো বুঝে রাখতে হবে, যাতে আমরা খুব সহজে পরীক্ষায় আনসারটা করে ফেলতে পারি। নেক্সট প্রশ্নে আসা যাক। বলছে কি, দ্য ফ্রিকোয়েন্সি অফ কে আলফা ইমিটেড ফ্রম দ্য এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 31 ইজ এফ। দেখো তোমরা দি ব্রগলি ওয়েভলেন্থ সংক্রান্ত কী বলে এক্সরের ওয়েভলেন্থ সংক্রান্ত কথা তোমরা জানো। সেখানেও সেই বোরস থিওরি থেকে আমরা লিখতে পারি 1/λ সমান আর ইন্টু, এখানে যেমন কে আলফা লাইন হয় না, জেডের জায়গায় Z-1, আসলে একটা স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্টের জন্য এই 1 ফ্যাক্টরটা আসে, ইন্টু 1/n1² - 1/n2²। এবার কোন লাইন? কে আলফা লাইন। তাহলে ট্রানজিশন 1 নম্বর অরবিট থেকে 2 নম্বর অরবিটে, তাহলে 1/λ মানে কি? নিউ/সি সমান আর ইন্টু Z-1 এর হোল স্কোয়ার ইন্টু 1/n1² - 1/n2²। এবার বলছে প্রথম ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এফ, এবার দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা এলিমেন্টে 51-এর ফ্রিকোয়েন্সি কত? কিন্তু কে আলফা লাইন। দেখো কে আলফা লাইন মানে যাদের মধ্যে ট্রানজিশন ঘটবে অরবিটগুলো এক। তাহলে দেখো নিউয়ের জায়গায় ছিল এফ, তাহলে f/c সমান আর ইন্টু জেডের মান কত ছিল আগের ক্ষেত্রে? 31, আর ইন্টু 31 - 1 এর হোল স্কোয়ার ইন্টু এই ফ্যাক্টরটা কে ধরে নিচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত চেয়েছে? দেন দ্য ফ্রিকোয়েন্সি অফ কে আলফা লাইন এটা চেয়েছে সেকেন্ড ক্ষেত্রে, ধরে নিচ্ছে এটা f1, তাহলে f1/c লিখতে পারি। কত বলেছে দ্বিতীয় ক্ষেত্রে? এলিমেন্টটা 51 অ্যাটমিক নাম্বার, তাহলে আর ইন্টু
কত হবে 51 মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু কে। দেখো এইবারে 2 নম্বর যে ইকুয়েশান একে 1 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হয় F1 বাই এফ সমান আর কে থাকলো এই ইকুয়েশানে 50-এর স্কোয়ার মানে 50 ইন্টু 50 2। এবার একের লেখো, দেখো একে কী থাকছে আর কে ইন্টু 30 স্কোয়ার মানে 30 ইন্টু 30। দেখো আর কে কিন্তু কেটে গেল, 0 কেটে দাও, তাহলে কত হলো 5 5 25 বাই 9, তাহলে F1 সমান 25 F/9। সুতরাং F1-এর মান হলো গিয়ে তোমার 25 F/9। সুতরাং ডি হলো গিয়ে আমাদের কারেক্ট অপশান। তাহলে 56 নাম্বার কোশ্চেনের কারেক্ট অপশান হলো গিয়ে আমাদের ডি। এইবার আমরা কোশ্চেন নাম্বার 57-এ যাব। কোশ্চেন নাম্বার 57 কী বলছে দেখো, এইখানে ইন্টেন্সিটি ওয়াই অ্যাক্সিসে আছে, এক্স অ্যাক্সিসে ওয়েভ লেন্থ। কার জন্য? এক্স রেডিয়েশনের জন্য। ক্যারেক্টারিস্টিক্স এক্স রের কিছু কিছু পিক দেখা যাচ্ছে এখানে লামডাকে, এটা লামডা সি ইত্যাদি বলেছে। দ্য ইন্টেন্সিটি অফ এক্স রেজ ফ্রম এ কুলিশ টিউব ইজ প্লটেড এগেনস্ট ওয়েভ লেন্থ অ্যাজ শোন ইন ফিগার। দ্য মিনিমাম ওয়েভ লেন্থ ফাউন্ড টু বি লামডা সি। এই যে মিনিমাম ওয়েভ লেন্থ হলো লামডা সি, অ্যান্ড দ্য ওয়েভ লেন্থ কে আলফা লাইন ইজ লামডা কে। As accelerating voltage is increased, lambda k minus lambda c increases, decreases, lambda k increases, lambda k decreases. দেখো lambda k হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ওয়েভলেন্থ। ক্যারেক্টারিস্টিক্স ওয়েভলেন্থ কোনো মৌলের বৈশিষ্ট্য, এবং এইখানে কে আলফা লাইনের যে ওয়েভলেন্থ সেটা 1 to 2 এই ট্রানজিশনের জন্য, মানে 2 নম্বর অরবিট থেকে 1 নম্বর অরবিট এই ট্রানজিশনের জন্য কিন্তু আমরা এই লাইনটা পাচ্ছি, এবং এটা মৌলের ক্যারেক্টারিস্টিক্স লাইন। সুতরাং এই লামডাকে এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ওয়েভলেন্থ হবে পার্টিকুলার মৌলের জন্য, পার্টিকুলার এলিমেন্টের জন্য লামডাকে ইজ কনস্ট্যান্ট। কিন্তু তোমরা জানো মিনিমাম ওয়েভলেন্থ কোত্থেকে আসছে? ইলেকট্রনটা অ্যাক্সিলারেটেড হচ্ছে ভি পোটেন্সিয়ালে, এটার জন্য আমাদের মিনিমাম ওয়েভলেন্থ পাচ্ছে। ইলেকট্রনের যে এনার্জি যখন এক্স রেডিয়েশনে পরিণত হচ্ছে তখন এইচসি বাই লামডা মিনিমাম হচ্ছে। তাহলে দেখো লামডা মিনিমাম সমান সমান এইচসি বাই ইভি। এবার কি বলেছে? অ্যাজ দি অ্যাক্সিলারেটিং ভোল্টেজ ইজ ইনক্রিজড। অ্যাক্সিলারেটিং ভোল্টেজ মানে ভি ইনক্রিজ করা হলো, লামডা মিনিমামই কিন্তু আমাদের এইখানে কার্ভ অনুযায়ী লামডা সি। তাহলে লামডা সি কী হবে? দেখো এইচ সি এবং ই ইলেকট্রনিক চার্জ, সি ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম, এবং এইচ এরা কনস্ট্যান্ট। সো লামডা সি ইজ প্রপোর্শনাল টু 1/ভি। অ্যাক্সিলারেটিং ভোল্টেজের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। অ্যাক্সিলারেটিং ভোল্টেজ কিন্তু ইনক্রিজ করেছি, তাহলে লামডা সি ডিক্রিজ করবে। আচ্ছা দেখো লামডা সি যদি ডিক্রিজ করে মানে ভ্যালুটা আরও কমে যাবে, যত কমে আসবে তত ল্যামডা কে আর ল্যামডা সির যে ব্যবধান এটা বাড়বে। দেখো লামডাকে কিন্তু কনস্ট্যান্ট, ক্যারেক্টারিস্টিক্স এক্স রে মৌলের বৈশিষ্ট্য, সেখানে অ্যাক্সিলারেটিং ভোল্টেজের উপরে ল্যামডাকে নির্ভর করবে না। কিন্তু যত প্রোডাকশান ভোল্টেজ বাড়বে কুলিজ নলে তত লামডা সি কিন্তু আরও কমবে। এটা ডানহান্ট ইকুয়েশান বা ডুনাহান্ট ইকুয়েশান থেকে আমরা দেখলাম, কারণ তখন ইলেকট্রনের ম্যাক্সিমাম যে এনার্জি সেটাই কিন্তু এক্স রেডিয়েশনে পরিণত হয়, এবং যখন ম্যাক্সিমাম টোটাল কাইনেটিক এনার্জিটা এক্স রেডিয়েশনে পরিণত হয় তখনই কিন্তু লামডার ভ্যালুটা লামডা মিনিমাম, যেটা এখানে কার্ভ অনুযায়ী লামডা সি, এবং লামডা সি ইজ প্রপোর্শনাল টু 1/ভি। সো ভি যত বাড়বে লামডা সি কমবে। লামডা সি কমলে লামডাকে এবং লামডা সির যে ব্যবধান, ডিস্ট্যান্স, ডিফারেন্স ওয়েভলেন্থে সেটা বাড়বে। সো এখানে লামডাকে মাইনাস লামডা সি ইনক্রিজেস, এটাই কারেক্ট। সুতরাং আমাদের প্রবলেম নাম্বার 57-এর কারেক্ট অপশান হলো এ। এইবার আমরা 58 নাম্বার প্রবলেম নিয়ে ডিল করব। 58-এ কী বলছে দেখা যাক। তাহলে 57 হয়ে গেল আমাদের, এবার 58 নাম্বার প্রবলেম নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। কী বলছে? ইম্পর্টেন্ট প্রবলেম। সাপোজ অ্যান ইলেকট্রন attracted towards the origin by a force k by r. When k is constant and r is the distance of electron from the origin. তাহলে ধরো এই ইলেকট্রনটা একটা অরবিটে ঘুরছে আর ব্যাসার্ধের পথে, এবং ওর ফোর্সটা বলছে কত? F = k/r। এবং এই ইলেকট্রনটা যখন ঘুরছে
ওর এই বলটাই কিন্তু অভিকেন্দ্র বল দিচ্ছে। তাহলে দেখো mv²/r সমান সমান কিন্তু k/r, এটা আমরা বলতেই পারি। সো this force is providing the centripetal force. Centripetal force mv²/r equals to k/r for equilibrium condition. By applying Bohr's model to the system, the radius of nth orbital electron is found to be Rn and the kinetic energy is Tn. Then which of the following is true? দেখো কাইনেটিক এনার্জি মানে তো হাফ mv², সমান সমান এখানে কি হচ্ছে দেখো হাফ mv² সমান k/r ইন্টু r. So this is equals to k, this is constant, so independent of n. সুতরাং প্রথম কথা, n এর উপর কাইনেটিক এনার্জি কিন্তু নির্ভর করবে না, সব অপশানগুলোতেই আছে, শুধু ইন্ডিপেন্ডেন্ট অফ n একটাতেই আছে। সুতরাং এ কারেক্ট, এটা কিন্তু আমরা এখনই বুঝতে পারছি। নেক্সট বলছে কি যে এইখানেতে আর এর মানটা কেমন হবে। দেখো এইখানেতে বোরের কোয়ান্টাম শর্ত মান্য হবে, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr অফ দ্য ইলেকট্রন রিভলভিং ইলেকট্রন ইকুয়ালস টু nh/2π। তোমাকে আর বের করতে হলে দুটো ইকুয়েশন থেকে ভিকে বের করে নিয়ে ইকুয়েট করে দিতে হবে। তাহলে ভি সমান সমান কত, nh/2πmr। সুতরাং আরকে যখন বের করবো ভিকে ইকুয়েট করবো, যদি ভিকে বের করতে হয় কখনো আরকে ইকুয়েট করা দরকার। এখানে দেখো তাহলে v² সমান সমান কত ছিল, দেখো এই লাইন থেকে লিখছি v² সমান k/r ইন্টু r/m, তার মানে v² সমান k/m। এখান থেকেও v² করে দুটোকে সমান সমান করে দিই, এটা v, তাহলে v² মানে n²h²/4π² m²r² সমান সমান k/m। তাহলে দেখো একটা m কিন্তু কেটে গেল। এইবারে দেখো তোমার কি দাঁড়ালো, দেখো আর এর মানটা r², আর দেখো কে কনস্ট্যান্ট, 4π² m কনস্ট্যান্ট, h² কনস্ট্যান্ট, এই কোয়েশনে সবাই কনস্ট্যান্ট, কিন্তু শুধু n আর r হলো ভেরিয়েবল। তাহলে r² ইজ প্রপোর্শনাল টু n², তাহলে r ইজ প্রপোর্শনাল টু n। খুব সহজে আমাদের কিন্তু বেরিয়ে গেল r ইজ প্রপোর্শনাল টু n। আর কাইনেটিক এনার্জি ইজ কনস্ট্যান্ট, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ n। সুতরাং আমাদের হলো কারেক্ট, Tn ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ n অ্যান্ড Rn ইজ প্রপোর্শনাল টু n, যেটা Rn প্রপোর্শনাল টু r ইজ প্রপোর্শনাল টু n, মানে Rn nতম অরবিটের কথা বলছি। তাহলে আমরা Rn দিয়েই অ্যাপ্রোচটা আমাদের করলে পারতাম যে Rn এর কথা আসছে। তাহলে Rn ইজ প্রপোর্শনাল টু n অ্যান্ড Tn কাইনেটিক এনার্জি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ n। সুতরাং হলো কারেক্ট অপশান। কোশ্চেন নাম্বার 58, তার উত্তর হবে এ। এইবার কোশ্চেন নাম্বার আমরা 59-এ যাওয়ার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 59 কি বলছে? 59, ionization potential of hydrogen atom is 13.6 electron volt. Hydrogen atoms in the ground state are excited by monochromatic radiation of energy 12.1 electron volt. According to Bohr's theory, the spectral lines emitted by hydrogen atom, দেখো প্রথমত যে এনার্জি হয় হাইড্রোজেনে -13.6 ইলেকট্রন ভোল্ট, তাকে এক্সাইট করেছি কতটা এনার্জি দিয়ে, 12.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এনার্জি থাকলো কত এখন তার, -1.5 ইলেকট্রন ভোল্ট। তুমি জানো 1.5 ইলেকট্রন ভোল্ট হলো থার্ড অরবিটের এনার্জি, কারণ ফার্স্ট অরবিটে -13.6, সেকেন্ড অরবিটে -3.4, এই ভ্যালুগুলো তোমার জানাই আছে এমনিতে। থার্ড অরবিটে -1.5 বা 1.51, ফোর্থ অরবিটে -0.85 ইলেকট্রন ভোল্ট অ্যান্ড সো অন। তাহলে ইলেকট্রনটাকে থার্ড অরবিটে তুলেছি। কটা লাইন পাবো, কটা ট্রানজিশন, nc2 হয়, n এর মান কত 3, তাহলে 3c2 মানে ফ্যাক্টোরিয়াল 3/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 সমান সমান 3টে লাইন। তাহলে কটা লাইন পাওয়া যাচ্ছে, 3টে। তাহলে এখানে 59-এর কারেক্ট আনসার হলো কত, 59-এর কারেক্ট আনসার হলো সি। 59 হয়ে গেল। এবার 60-এর প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। দ্য ওয়েভ নাম্বার অফ রেডিয়েশন এমিটেড when electron jumps from fourth orbit to second orbit in hydrogen atom is এত, then the wave number of radiation for same transition for helium। দেখো এখানে হিলিয়ামের জন্য আর হাইড্রোজেনের জন্য সেম ট্রানজিশন, তাহলে 1/λ সমান r ইন্টু হাইড্রোজেনের লিখছি সেকেন্ড টু ফোর্থ, তার মানে 1/2² মাইনাস 1/4²। এটাই বলে দিয়েছে ওয়েভ নাম্বার বলে দিয়েছে, তার মানে এটাই 1/λ এত সেন্টিমিটার ইনভার্স, 1/λ মানেই এটা। দ্বিতীয় ক্ষেত্রে দ্য ওয়েভ নাম্বার ফর ট্রানজিশন হিলিয়ামের জন্য দেখো 1/λ, সেক্ষেত্রে λ1 লিখলাম, আর
জেড স্কোয়ার, হিলিয়ামের জেড কিন্তু 2 এর স্কোয়ার ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। 1/λটাই কিন্তু দেখো বের করতে হবে, এটাই ওয়েভ নাম্বার। একক দূরত্বে জটা ওয়েভ আঁটে। দেখো আগের লাইনের তুলনায় পরের লাইনে একটা 2 এর স্কোয়ার বেশি আছে, এই 4টাই বেশি আছে, আর বাকিটা কিন্তু ওই 1/λ বা ওয়েভ নাম্বার যা আছে তাই। তাহলে এখনকার ওয়েভ নাম্বার আগেকার 4 গুণ, তাহলে 4 ইন্টু কত, 20,497, যে ভ্যালুটা দেওয়া আছে সেন্টিমিটার ইনভার্স ওয়েভ নাম্বারটা 1/λ। তাহলে কত হলো, 4 7 28, 2 4 9 36, 2 38, 3 4 4 16, 3 19, 4 2 8, 81,988। দেখো ডি এরটা ঠিক মিলে গেছে, ডি। তাহলে আমাদের 60 নম্বর কোশ্চেনের আনসার হলো গিয়ে ডি। এইবার আমরা 61 নম্বর কোশ্চেনে যাব, প্রবলেম নাম্বার 61। দেখা যাক কী আসছে 61 নাম্বার প্রবলেমে কী বলে। প্রবলেম নাম্বার 61 বলছে, light of two different frequencies whose photons have energies 1.1 electron volt and 2.5 electron volt. একটার এনার্জি 1 electron volt আর একটা 2.5 electron volt respectively successively illuminate a metal whose work function is 0.5 electron volt, the ratio of maximum speed of electrons. দেখো এখানে প্রথমত যে কাইনেটিক যে এনার্জি পড়েছে, এনার্জি কত পড়েছে, 1 ইলেকট্রন ভোল্ট। এটা কীভাবে গেছে, একটা হলো ওয়ার্ক ফাংশন প্লাস একটা হলো কাইনেটিক এনার্জি, এবং স্পিড দিয়ে বলেছে 1/2 mv²। দেখো প্রথম ক্ষেত্রে ওয়ার্ক ফাংশন কতটা বলেছে, ইলুমিনেট এ মেটাল হুজ ওয়ার্ক ফাংশন ইজ 0.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা সমান 0.5 ইলেকট্রন ভোল্ট প্লাস 1/2 mv², v1²। তাহলে 1/2 mv1² সমান দেখো হলো গিয়ে 1 মাইনাস 0.5 মানে 0.5 ইলেকট্রন ভোল্ট। দ্বিতীয় ক্ষেত্রে কতটা এনার্জি পড়েছে, 2.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে 2.5 সমান 50 মানে 0.5 ইলেকট্রন ভোল্ট প্লাস 1/2 mv²। তাহলে দেখো তো 1/2 mv² কত, 2.5 থেকে 0.5 বাদ যাক, 2 ইলেকট্রন ভোল্ট। দেখো আগে ছিল 0.5 ইলেকট্রন ভোল্ট গতিশক্তি, এখন গতিশক্তি 2 ইলেকট্রন ভোল্ট। তাহলে 4 টাইমস কাইনেটিক এনার্জি হয়ে গেছে। তাহলে স্পিড কী হয়েছে, দ্বিগুণ, স্পিড শুড বি টোয়াইস, স্পিড টোয়াইস, দ্বিগুণ হয়ে গিয়েছে। তাহলে স্পিড যদি দ্বিগুণ হয় তাহলে ম্যাক্সিমাম স্পিডের যে রেশিও সেটা 1:2 হবে। সুতরাং 61 কারেক্ট অপশান আমাদের হবে বি। এমনি মুখে মুখেও করা যায়। দেখো টোটাল এনার্জি পড়েছিল 1 ইলেকট্রন ভোল্ট, ওয়ার্ক ফাংশন 0.5 ইলেকট্রন ভোল্ট, তাহলে কাইনেটিক এনার্জি বাকি 0.5। পরের ক্ষেত্রে 2.5 থেকে 0.5 বাদ দিলে কাইনেটিক এনার্জি 2 ইলেকট্রন ভোল্ট, কাইনেটিক এনার্জি 4 গুণ, তাহলে স্পিড দ্বিগুণ। সো 1:2 ইজ দ্য কারেক্ট অপশান। খুব সহজে আমরা খুব ছোট্ট করে আনসারে পৌঁছে যেতে পারি। এরপরে হচ্ছে 62 নম্বর প্রশ্ন। এ ল্যাম্প অফ 2 milliwatt emits light of wavelength 5000 angstrom. The light falls on a metal surface having work function 1.9 electron volt. If the quantum frequency is 5%, the photoelectric current, দেখো ব্যাপারটা বুঝতে হবে, 2 ওয়াটের জন্য কতগুলো ফোটন এসে আমার পড়েছে দেখতে হবে। তার 5% ওয়ার্ক ফাংশান কিন্তু 1.9 ইলেকট্রন ভোল্ট বলেছে, আর তার 5% দেখো এই 5000 অ্যাংস্ট্রমে যখন আলো পড়ছে না, তার এনার্জি তুমি জানো 12.42, বাই যত হাজারের তত 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে হলো 2, 5 দুগুণ 10, 24, 4 5 20, 42, 5 8 40, 20, 2.484 ইলেকট্রন ভোল্ট, এবং এটা 1.9-এর থেকে বেশি। সুতরাং ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ পসিবল। ফটো ইলেকট্রিক এফেক্ট পসিবল কেস, ঘটবে। 2 নম্বর, এবার কটা ফোটন এসে পড়ছে, ধরি nটা ফোটন, এক একটার এনার্জি কত, hc/λ। এই এতটা এনার্জি হলো 2 মিলিওয়াট। মিলি মানে 10⁻³ তার মানে 2 × 10⁻³ মিলি। মিলি মানে 10⁻³ 2 × 10⁻³ জুল পার সেকেন্ড এতটা এনার্জি পড়েছে এন। এইচের মান কত, 6.62 × 10⁻34। সি এর এসআই মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। লামডা বলেছে 5000 অ্যাংস্ট্রম, 5000 × 10⁻10 মিটার।
এইটাই হলো 2 মিলিওয়াট, 2 ইন্টু 10⁻³ সুতরাং এন এর মান আমাদের বের করতে হবে 2 ইন্টু 10⁻³ ইন্টু 5 ইন্টু 10⁻, দেখো 10⁻, এখান থেকে -7 চলে আসছে। নিচে কত আছে? নিচে দেখো তোমার 6.62 ইন্টু 3 ইন্টু 10⁻26। তাহলে দেখো একেবারে এখানে 10 আর এটা দেখো -10 আর +26, তার মানে 10⁻16। 10 বাই এখানে হলো 19 পয়েন্ট, কত 3 দুগুণ 6, 3 6 18, 19.86, নিয়ারলি হাফ, 0.5 ইন্টু 10⁻16। এতগুলো সংখ্যক ফোটন এসে পড়ছে। এর % এফিসিয়েন্সি বলে দিয়েছে, বলেছে 5%। এবার ফটো ইলেকট্রিক কারেন্ট এত এফিসিয়েন্সি, মানে এতগুলো ফোটনের 5% ইলেকট্রন বের করতে পারছে, মানে এর 5% ইলেকট্রন নির্গত হচ্ছে। তাহলে ইলেকট্রনের সংখ্যা কত? 0.5 ইন্টু 16 10⁻16 ইন্টু ইলেকট্রনিক চার্জ 1.6 ইন্টু 10⁻−19। তাহলে এতটা এনার্জি বেরোচ্ছে, কিন্তু ভুল হলো, এর 5% এমিশন হচ্ছে। তাহলে কতগুলো ইলেকট্রন? নাম্বার অফ ইলেকট্রন এমিটেড, এনই, 0.5 ইন্টু কত 10⁻16, তার কত 5%, 5/100, তার মানে 2.5 ইন্টু 10⁻14টা। এতগুলো ইলেকট্রন বেরোলো। এবার এই ইলেকট্রনগুলো কতটা কারেন্ট ক্যারি করবে? প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻−19 কুলম। সুতরাং মোট যে চার্জ ক্যারি করবে সেটা এনই ইন্টু ইলেকট্রনিক চার্জ, এটাই প্রতি সেকেন্ডে ক্যারি করছে, কারণ ওয়াটের মধ্যেই তো জুল পার সেকেন্ড ছিল। তাহলে এত কুলম পার সেকেন্ড, এত অ্যাম্পিয়ার, এটা পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি। তাহলে কত হলো? 2.5 ইন্টু কত আছে 10⁻14 ইন্টু ইলেকট্রনিক চার্জ 1.6 ইন্টু 10⁻−19, তার মানে কত হলো? 2.5 ইন্টু 1.6 মানে 4 ইন্টু 10⁻5 এত অ্যাম্পিয়ার, তার মানে 40 ইন্টু 10⁻6 অ্যাম্পিয়ার, তার মানে 40 মাইক্রো অ্যাম্পিয়ার। এটাই আনসার, 40 মাইক্রো অ্যাম্পিয়ার। তার মানে আমাদের কোনটা কারেক্ট আনসার? সি। সুতরাং 62 এর প্রশ্নে কারেক্ট আনসার হলো সি। কটা ফোটন ছিল? তার কটা ফোটন বের পড়েছিল, ইনসিডেন্ট ফোটনের সংখ্যা বেরোলো, তার 5% ফটো ইলেকট্রিক এফেক্ট দিচ্ছে। তার মানে নির্গত ইলেকট্রনের সংখ্যা তার 5%, তার 5% কষলে ইলেকট্রনের সংখ্যা বেরোলো। এই এতগুলো ইলেকট্রন প্রতি সেকেন্ডে বেরোচ্ছে। এবার ইলেকট্রনিক চার্জ দিয়ে গুণ করলে অতটা দি রেট অফ ফ্লো অফ চার্জ পেয়ে যাবো, তার মানে এই কারেন্টটা পেয়ে গেলাম। এবার এই কারেন্টের মানটা আমরা দেখলাম কত হলো? 40 মাইক্রো অ্যাম্পিয়ার। সুতরাং আমরা উত্তরে সহজেই পৌঁছে যেতে পারলাম। এবার প্রবলেম নাম্বার 63-তে যাচ্ছি। 63-তে কী বলছে আগে দেখা যাক সেটা। ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকল if the kinetic energy of the particle is increased to 16 times its previous value, the percentage change in de Broglie wavelength. দেখো de Broglie wavelength-এর ফর্মুলা তুমি জানো, λ = h/p সমান h/√/2me। এবার এর মান কি বলে দিয়েছে? যদি 16 টাইমস হয়, তাহলে এখন λ1 সমান h/√/2m ইন্টু 16e। 16e যদি তুমি 4 করে 16টাকে বের করে দাও, তাহলে 1/4 হলো। h/√/2me মানেই তো লামডা, তাহলে λ/4। তাহলে দেখো λ1টা হলো লামডার 4/1 মানে 25%। এবার বলছে চেঞ্জ কতখানি, পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে 25%। তাহলে চেঞ্জ কত হলো? ছিল 100%, হলো 25%, তাহলে 75% ডিক্রিজ করলো ডি ব্রগলি ওয়েভলেন্থ। সো দ্য চেঞ্জ ইজ 75%। এগুলো দেখতে হয় ভালো করে, যে চেঞ্জ বলছে না কত হলো, 25% হলো, কিন্তু চেঞ্জ হলো 75%। সো দ্য কারেক্ট আনসার ইজ 63D। নেক্সট প্রবলেম নাম্বার 64। এ রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়েট decays to form a stable nuclide. If half-life is 3 minutes, what fraction of 1 gram will remain radioactive after 9 minutes? দেখো 9 মিনিট মানে কটা হাফ লাইফ? 9/3, তার মানে 3টে হাফ লাইফ।
তাহলে কত অংশ, হোয়াট ফ্র্যাকশন অফ 1 গ্রাম উইল রিমেইন রেডিও অ্যাক্টিভ আফটার 9 মিনিটস। তাহলে কতগুলো পরমাণু অবিকৃত থাকবে, 12^3 মানে 1/8 অংশ। এটা কিন্তু এখনও অবিকৃত অর্থাৎ ভাঙেনি, তাহলে ভেঙে গিয়েছে। হোয়াট ফ্র্যাকশন অফ 1 গ্রাম উইল রিমেইন রেডিও অ্যাক্টিভ, তাহলে 1/8 অংশ, এটাই আনসার হওয়া উচিত। আর কতটা যদি ভর বলতো তাহলে 1 × 1/8, তার মানে কত 0.125 গ্রাম, এটা এখনও রেডিও অ্যাক্টিভ থাকবে। তাহলে কতটা ইনঅ্যাক্টিভ থাকবে যদি বলতো 1 - 0.125 গ্রাম, তার মানে কত 0.875 গ্রাম, এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। রেডিও অ্যাক্টিভিটি হয়ে গেছে এদের, অবিকৃত আছে কত 1/8 অংশ 0.125 গ্রাম। কটা অর্ধায়ু 3টে, তাহলে কত অংশ 12^3 মানে 1/8 অংশ। এই হলো 64 আনসার আমাদের। এইবার আমরা 65 নম্বর প্রবলেমে যাচ্ছি। কী বলছে 65 নম্বর প্রবলেম? 65 নম্বর প্রবলেমে যেটা আমাদের বলছে যে ফাইন্ড দ্য হাফ লাইফ অফ radium-226. Find the half-life of radium-226 if 1 gram of it emits এতগুলো আলফা পার্টিকেল পার সেকেন্ড। দেখো, ফাইন্ড দ্য হাফ লাইফ চেয়েছে। আমরা জানি ডিএনডিটি ভাঙনের হার সমান λ × n, আর হাফ লাইফ টি হাফ সমান 0.693 বাই লামডা। সুতরাং এখান থেকে আমরা লামডা বের করব। লামডা বের করার জন্য তাহলে কাকে দরকার, এনকে দরকার। ক গ্রাম বলে দিয়েছে, রেডন আছে 1 গ্রাম। তুমি জানো 226 গ্রামে পরমাণুর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10^23। তাহলে 1 গ্রামে কতগুলো, n/226। তাহলে এই যে এই পরমাণুর সংখ্যাটা আমার পেয়ে গেলাম, তাহলে লামডা এখানে বেরোবে, কারণ ডিএনডিটি বলে দিয়েছে। কত বলেছে, 2.24 × 10^10 সমান লামডা জানি না, এন মানে 6.023 × 10^23 বাই 226। তাহলে লামডা সমান কত, দেখো 2.24 × 1010 × 226 বাই 6ই বসালাম × 10^23, আর 0.023 ক্যালকুলেশনের জন্য অ্যাভয়েড করলাম। এখন আমার দরকার 1/λ। 1/λ কত, 6 × 10^23 বাই 226 × 2.24 × 10^10। তা দেখো এইটা কত হচ্ছে, আগে আমাদের সেটা দেখা দরকার। দেখো একটু হিসেবের সুবিধের জন্য করে নিচ্ছি, 6 × 10^13 বাই এখানে 225 করে নিলাম × 2.25। মানে দেখো 6 × 10^13 সামান্য একটু অ্যাপ্রক্সিমেশন নিলাম, 225 × 2.25 মানে 2×1=4 মানে 9×4 × 4কে ওপরে দিলাম, 3×2 = 6, 3×3 = 9, তাহলে 4×2 = 8 বাই 675 × 10^13। এবার আমার কিন্তু দরকার টি হাফ। টি হাফ মানে কত, 0.693 বাই লামডা, 0.693 বাই লামডা, তার মানে 0.7/λ। তার মানে এটাকে 0.7 দিয়ে গুণ করে দিই, 8 × 0.7 বাই 675 × 10^13। তার মানে উপরে কত হলো 5.6 বাই 675 × 10^13। তার মানে দেখো পয়েন্ট উঠে গেল, 0 এলো, তাহলে 560, তাও যাচ্ছে না, 0। তারপরে কত আসছে দেখো, 8 বার 8 2 × 10^13। তাহলে কত হচ্ছে, 3 ঘর সরিয়ে দাও, 1 2 3, 8.2 × 10^10 এত সেকেন্ড। সুতরাং এইভাবে আমাদের খুবই সহজে অর্ধায়ু বেরিয়ে এলো, 8.2 × 10^10 সেকেন্ড। তারপরে একটা ছোট্ট নিউক্লিয় বিক্রিয়া আছে, ম্যাগনেসিয়াম তার সঙ্গে হিলিয়াম যোগের বিক্রিয়ায় সিলিকন এবং নিউট্রন তৈরি হয়েছে। সিলিকন এখানে মাস নাম্বার x, এই এক্সকে দরকার। তোমরা জানো যে মাস নাম্বার কনজার্ভড হয়,
রিয়াক্টিং নিউক্লিয়াসগুলোর মোট মাস নাম্বার 24 + 4 28। এখানে নিউট্রনে একটা আছে, তাহলে সিলিকনে মাস নাম্বার আর বাদ বাকিটা 27। সো এক্স শুড বি 27। খুব সহজে হয়ে গেল, এক্স 27। তাহলে 66-র কারেক্ট আনসার হলো গিয়ে বি। এইবার আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি, প্রবলেম নাম্বার 67। কি বলছে? ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ওয়েভলেন্থ অফ লিম্যান অ্যান্ড বামার সিরিজ। লিম্যান সিরিজে কী হয়, 1/λ r ইন্টু 1 - যদি আমরা মিনিমাম ওয়েভলেন্থ ভাবি করসপন্ড টু ম্যাক্সিমাম এনার্জি, তার মানে এন এর ভ্যালু হলো ইনফিনিটি। তার মানে এইখান থেকে আমরা পাচ্ছি 1/λ r, তাহলে λ 1/r, এবং এই ভ্যালুটা আমরা বলবো মনে রাখতে 912 অ্যাংস্ট্রম। সুতরাং লিম্যান সিরিজের মিনিমাম ওয়েভলেন্থ হলো 912 অ্যাংস্ট্রম। তাহলে যদি ম্যাক্সিমাম ওয়েভলেন্থ হয়, এটা লিম্যানের ক্যালকুলেশান হচ্ছে লিম্যান সিরিজের, তাহলে 1/λ ম্যাক্স, ল্যামডা ম্যাক্স করসপন্ড টু কী বলেছি, এনার্জি মিনিমাম। তার মানে কাছাকাছি অরবিটগুলো হবে 1/1² - 1/2²। তার মানে r ইন্টু 4 লসাগু 3/4, তাহলে লামডা ম্যাক্সিমাম সমান 4/3 r। 1/r মানে তো 912, তাহলে এটা হলো 4/3 ইন্টু 912, তাহলে কত হলো 304, কেটে গেলে 1216 অ্যাংস্ট্রম। তাহলে লিম্যান সিরিজের মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য 912, ম্যাক্সিমাম হলো 1216 অ্যাংস্ট্রম। এবার যদি বামার সিরিজে যাই, দেখো 1/λ মিনিমাম, তখন কি হবে r ইন্টু 1/2² - 1/∞, কারণ মিনিমাম মানে ম্যাক্সিমাম এনার্জি। তাহলে দ্বিতীয় কক্ষটা হবে অসীমে, পরমাণুর বাইরে ফেলতে যতটা এনার্জি। তাহলে কত হলো দেখো r ইন্টু 1/4, তাহলে লামডা মিনিমাম কত হবে 4/r। 1/r মানেই তো 912, তাহলে 4 ইন্টু 912 মানে কত হলো 3648 অ্যাংস্ট্রম। তাহলে এইখানে যদি আমাদের ম্যাক্সিমাম হতো 1/λ ম্যাক্স, কত হবে r ইন্টু দ্বিতীয় থেকে তৃতীয়, ম্যাক্সিমাম মানে একদম কাছাকাছি অরবিটে, বলেই দিয়েছি আগে, সমান r ইন্টু, দেখো 3 × 9 - 4 মানে 5/6 36। অতএব লামডা ম্যাক্স সমান 36/5 ইন্টু 1/r। 36/5 মানে কত 7.2 ইন্টু কত 1/r মানে 912। এইবার গুণ লাগাতে হবে, 72 দুগুণ 144, 4 হাত থাকলো 14, 72 আর 14 86, হাত থাকলো 8, 9 বারে 630, 648 আর 8 656, 656। তার মানে 6566.4 অ্যাংস্ট্রম এখানে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ অফ বামার সিরিজ। এইভাবে খুব সহজে বের করতে পারা যাবে। এরপরে আমরা আরেকটা বিক্রিয়া নিয়ে দেখি, 68 নম্বর প্রবলেম। এখানে কি বলছে, ইউরেনিয়াম 235 আন্ডারগোস ফিশন বাই থার্মাল নিউট্রন। তোমরা জানো ফিশন ঘটে এখানে, থার্মাল নিউট্রন দিয়ে ফিশনের প্রবাবিলিটি বেশি। জেনন এবং স্ট্রনসিয়াম তৈরি হয়েছে। বলছে জেনন আন্ডারগোজ 4 অ্যান্ড স্ট্রনসিয়াম আন্ডারগোজ 2 consecutive beta decay. What is the atomic number of 2 decay product of xenon and strontium? দেখো যখন জেননে নিচ্ছি, জেনন কত আছে 54 140, অ্যাটমিক নাম্বার চেয়েছে কিন্তু মাস নাম্বার না। জেনন থেকে কি হয়েছে 4টে ডিকে হয়েছে। ভর সংখ্যা 1 থাকে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 একক করে বাড়ে। তাহলে যদি প্রোডাক্ট এক্স হয়, ভর সংখ্যা 140 থাকলো, 4টের জন্য 4 বাড়লো, তাহলে এটা হলো 58। তাহলে এই ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হলো 58। যদি আমার স্ট্রনসিয়াম হয়, স্ট্রনসিয়াম 3894, সে কটা বিটা ডিকে দিয়েছে 2, অ্যান্ড 2 স্ট্রনসিয়ামের 2। তাহলে কী হবে, ওয়াই যদি প্রোডাক্ট হয়, ভর সংখ্যা মাস নাম্বার 94ই থাকলো কিন্তু অ্যাটমিক নাম্বার 2 একক বাড়বে, তাহলে 40। তাহলে অ্যাটমিক নাম্বারগুলো হলো একটার 58 আর একটার 40 প্রোডাক্ট নিউক্লিয়াসগুলো। এটাই হলো আনসার। নেক্সট আমরা প্রবলেম নাম্বার 69-এ যেতে চাইছি। কি বলছে, দুটো রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল, একটা X1 আর একটা X2,
decay constant 5 lambda and lambda respectively. If initially they have the same number of nuclei, then the ratio of the number of nuclei x1 to that of x2 is 1 by e in times will be 1 by e after a time. তাহলে দেখো প্রথমত তুমি জানো n ইকুয়ালস টু কত n0 e টু দি পাওয়ার মাইনাস লামডা টি। তাহলে প্রথমটার জন্য কি লিখবো দেখো 5 লামডা আছে, তাহলে এখানে লিখবো n1 সমান n0 কত হলো ই টু দি পাওয়ার মাইনাস 5 লামডা টি। তাহলে দ্বিতীয়টার জন্য n2 সমান n0 ই টু দি পাওয়ার মাইনাস লামডা টি। এবার দেখো n1 বাই n2 এই অনুপাতটা বলে দিয়েছে 1 বাই ই, তাহলে n1কে n2 দিয়ে যদি তুমি ভাগ করে দাও একেবারে এখানে বসিয়ে দিলাম, তাহলে n0 কেটে গেল সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস 4 লামডা টি। এটাই বলে দিয়েছে 1 বাই ই মানে ই টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে দেখো এখান থেকে বুঝতে পারছো 4 লামডা টি সমান 1, তাহলে টি সমান 1 বাই 4 লামডা। তাহলে রিকোয়ার্ড টাইম হলো 1 বাই 4 লামডা, বি হলো কারেক্ট আনসার। তাহলে 69 হলো গিয়ে কারেক্ট আনসার বি, কারেক্ট আনসার হলো বি। এইবার 70 নম্বর প্রশ্নে আমরা যাওয়ার চেষ্টা করছি। এটা বোর্স থিওরি সংক্রান্ত প্রশ্ন আছে। কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং প্রোডাক্টস ইন এ হাইড্রোজেন অ্যাটম আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, দ্য সিম্বলস হ্যাভ দ্যার ইউজুয়াল মিনিংস। বলছে ভি ইন্টু এন, ভি ইন্টু তোমার প্রথমটাই বলেছে ভি ইন্টু তোমার এন, বলছে ভি এর মান কত সি বাই 137 ইন্টু জেড বাই এন। তাহলে যদি তুমি ভি ইন্টু এন করো না তাহলে সি বাই 137, এটা তো কনস্ট্যান্ট এবং এইটা এন নিরপেক্ষ। তোমার কাছে বলেছে কোয়ান্টাম নাম্বার এন ইন্ডিপেন্ডেন্ট অফ এন, তাহলে এটা একটা কারেক্ট অপশান। এবার বলছে ই আর, ই ইন্টু আর, আচ্ছা ই এর মান তোমরা দেখেছো জেড স্কোয়ার বাই আর, এটা হলো পোটেন্সিয়াল এনার্জি, টোটাল এনার্জি জেড স্কোয়ার বাই 2 আর উইথ নেগেটিভ সাইন ইন্টু আর। এটাও দেখো জেড স্কোয়ার বাই 2 হচ্ছে হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এন, এন নিরপেক্ষ, এন ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এটাও কারেক্ট। সুতরাং এটা অ্যাকচুয়ালি মাল্টি অপশানের কোশ্চেন ছিল কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এন ইন্ডিপেন্ডেন্ট, তাহলে বিও কারেক্ট। কিন্তু ই ইন্টু এন, ই এর মান কত, ই এর মান মাইনাস 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু এন, তাহলে দিস ইজ প্রপোর্শনাল টু 1 বাই এন। তাহলে এন ইন্ডিপেন্ডেন্ট হতে পারলো না, তাহলে এটা ভুল, সি ভুল। ভি ইন্টু আর, ভি ইন্টু আর, ভি হলো 1 বাই সি বাই 137 ইন্টু কত জেড বাই এন, আর কত 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড। তো দেখো একটা এন আর উপরে এন স্কোয়ার আছে, তাহলে এটা প্রপোর্শনাল টু এন, তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ এন নয়, এটাও ঠিক নয় এটাও ঠিক নয়, তাহলে এটা মাল্টি অপশান এ বি দুটোই কারেক্ট। কোশ্চেন নাম্বার 70। এবার লাস্ট কোশ্চেন আমাদের, কোশ্চেন নাম্বার 71, লাস্ট কোশ্চেন আমরা এবার সলভ করব। এখানে কি বলতে চাইছে দেখা যাক। এখানে অরবিটগুলো অবশ্যই বৃত্তাকার কক্ষপথের কথা বলা হচ্ছে, কি বলা হচ্ছে সেটা দেখি আমরা। এন বি দ্য এরিয়া এনক্লোজড বাই nth অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, কিন্তু বৃত্তাকার কক্ষপথের জন্য ডেফিনেটলি। দ্য গ্রাফ লগ অফ এন বাই a1 এগেনস্ট ln n, তাহলে আমাদের আগে দেখতে হবে an এর ভ্যালু কেমন। nth কক্ষপথের কথা যখন আমাদের আসছে আমরা জানি an সমান সমান পাই ইন্টু আর এন এর স্কোয়ার। আর এন মানে কত সি বাই 137 ইন্টু জেড বাই, আর ভুল হলো, আর এন এর মান ওটা ভি এর মান হচ্ছিল, আর এন এর মান 0.53 ইন্টু কত এন স্কোয়ার বাই জেড তার হোল স্কোয়ার, তাহলে কত হলো পাই ইন্টু 0.53 হোল স্কোয়ার ইন্টু এন টু দি পাওয়ার 4 বাই জেড স্কোয়ার। দেখো এইটুকুটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারি, কে ইন্টু এন টু দি পাওয়ার 4, এটুকুটার জায়গায় কে লিখে নিলাম, কে সমান কত পাই ইন্টু কত 0.53 হোল স্কোয়ার বাই জেড স্কোয়ার। তাহলে দেখো এ এন হলো এটা। এবার আমার বলেছে এ এন বাই a1, তাহলে a1 এন এর মান 1 বসিয়ে দিই, তাহলে a1 সমান সমান কে, তাহলে এ এন বাই a1 সমান কত
n⁴ আসছে। তারপরে বলেছে লগ, দুটোরই লগ, তাহলে লগ n/a1 সমান সমান লগ n⁴ মানে 4 ln n। তাই দেখো এটা y সমান 4 × x এইরকম এলো, y সমান mx এইরকম টাইপের। তাহলে নতি হলো, এটা একটা স্ট্রেট লাইন, y সমান x যখন আকার আছে, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, তাহলে স্ট্রেট লাইন কার্ভ হওয়া উচিত পাসিং থ্রু দ্য অরিজিন, এবং কার্ভের স্লোপ m = 4। তাহলে দুটো কথা, স্ট্রেট লাইন এবং স্লোপ 4। দেখো উইল পাস থ্রু দ্য অরিজিন, হ্যাঁ y সমান mx, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, এটা তো আসছেই। তাহলে সুতরাং এ আমাদের কারেক্ট অপশান। উইল বি স্ট্রেট লাইন অফ স্লোপ 4, সেটা দেখলামই, স্ট্রেট লাইন তার স্লোপ m = 4, সুতরাং বিও কারেক্ট। উইল বি মোনোটোনিক্যালি ইনক্রিজিং নন লিনিয়ার কার্ভ, নন লিনিয়ার কার্ভ তো নয়ই, স্ট্রেট লাইন, সুতরাং লিনিয়ার কার্ভ, সুতরাং ভুল হয়েছে। উইল বি এ সার্কেল, এটাও ভুল আছে, কারণ আমাদের স্ট্রেট লাইন বেরিয়েছে। সুতরাং এইখানেও 71টাও মাল্টি অপশানের কোশ্চেন, এ এবং বি দুটোই কারেক্ট। সুতরাং আমাদের এই চ্যাপ্টারগুলোর উপরে একটা সাজেস্টিভ ওয়েতে আমরা আলোচনা করে নিলাম। নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করব, মডার্ন ফিজিক্সের আরেকটা পোর্শান। এখনও পর্যন্ত নন ইলেকট্রনিক্স পোর্শানে আমাদের মোটামুটি একটা সাজেস্টিভ প্রিপারেশান কিন্তু হয়ে গেল।